ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কি করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। তাহলে বর্ষার পেটের এই বাচ্চাটা কার? এমন হাজারো প্রশ্ন উকি দিয়ে উঠল মেঘের মনে। কিন্তু মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ডাক্তারকে বলল, আপনি ঠিক বলছেন তো ডাক্তার, আমার ওয়াইফ সত্যিই প্রেগন্যান্ট। মেঘের কথা শুনে কিছুটা আশ্চর্য হলো ডাক্তার। তারপর মেঘের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার মেঘ, আপনি কি আপনার বেবি হওয়ার কথা শুনে হ্যাপি নন? এমন প্রশ্ন করছেন যে? ডাক্তারের কথা শুনে মেঘ মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না ডাক্তার, আমি অনেক খুশি। প্রথমবার বাবা হব, এর চাইতে খুশির কি কিছু হতে পারে? আচ্ছা ডাক্তার, আমি বর্ষাকে বাসায় নিয়ে যেতে পারবো কখন? আপনি কাল সকালেই আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন মিস্টার মেঘ। তবে একটা কথা, ওনার যত্ন করতে হবে। উনাকে এই সময় ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আমি চেক আপ করে যতটুকু বুঝেছি আপনার ওয়াইফের শরীর খুব দুর্বল। আর এই দুর্বলতার জন্যেই উনি জ্ঞান হারিয়েছিলেন। তাই এখান থেকে নিয়ে গেলেও ওনার যত্ন করতে ভুলবেন না। ডাক্তারের কথা শুনে মুখে হাসির রেখা টেনে দাঁতে দাঁত চেপে মেঘ বলল, আপনি এ নিয়ে ভাববেন না ডাক্তার, আমি বর্ষার এমন যত্ন করব যেমন যত্ন পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর জন্যে করে না। মেঘের কথা শুনে মুচকি হেসে চলে গেলেন ডাক্তার। আর মেঘ বর্ষার কেবিনের দরজা খুলে বর্ষার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিল হাসল। পরের দিন সকালে বর্ষাকে নিয়ে বাসায় চলে এলো মেঘ। বর্ষা ওর বেবির কথা শুনে অনেক খুশি। বর্ষা মনে মনে ভাবছে এবার হয়তো মেঘ সব রাগ ভুলে ওকে আপন করে নিবে। বর্ষা বারবার নিজের পেটে হাত ছোঁয়াচ্ছে আর তৃপ্তির হাসি হাসছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে কতটা মধুর হয় সেটা বুঝতে পারছে বর্ষা। বাসায় পৌঁছে বর্ষাকে গাড়িতে রেখেই গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেল মেঘ। মেঘের এমন আচরণে কিছুটা অবাক হলো বর্ষা। তবুও ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যেতে লাগল। বাসার ভিতরে যেতেই বর্ষা দেখল মেঘ মাথা নিচের দিকে দিয়ে সোফায় বসে আছে। বর্ষা মেঘকে কিছু বলবে তার আগেই মেঘ শান্ত গলায় নিচের দিকে তাকিয়েই বলে উঠল, বাচ্চাটা কার বর্ষা? মেঘের এমন প্রশ্ন শুনে থমকে গেল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুই কি বলছিস মেঘ? আমি জিজ্ঞেস করেছি তোর পেটের বাচ্চাটা কার? কার পাপের ফসলকে তুই আমার নামে চালাতে চাইছিস? কার সন্তান আছে তোর পেটে? মেঘের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল বর্ষার মাথায়। বর্ষা দুপা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মেঘ কি করে পারল এত বড় একটা কথা বলতে? মেঘের কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? বর্ষাকে চুপ করে নিচে বসে থাকতে দেখে সোফা থেকে দৌড়ে উঠে দিয়ে বর্ষার চুলের মুঠি ধরল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আর কত ঠকাবি আমায় তুই বর্ষা? কলেজে একটা কিস করতে চেয়েছিলাম বলে তুই আমায় থাপ্পড় মেরেছিলি। আমায় থাপ্পড় মারার পর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চাইব বলে ঠিক করি, তখন তুই কলেজের সবাইকে উস্কে দিয়ে আমায় ধর্ষক বানিয়ে গণপিটুনি খাইয়েছিলি। তবুও তোকে ভালোবাসতাম বলে সেই তোকেই বিয়ে করেছি আমি। কিন্তু তুই আমার বউ হওয়া সত্ত্বেও কি করে পারলি অন্য কারো সাথে অবৈধ সম্পর্ক করে তার সন্তানের মা হতে? কেন এভাবে ঠকালি তুই আমায়? কেন বর্ষা, কেন? বল আমায়, কার বাচ্চার মা হতে যাচ্ছিস তুই? তোর পেটে কার পাপের ফসল বেড়ে উঠছে? মেঘের কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিঁধছে বর্ষার গায়ে।
বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে নিজের থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেঘের গালে। তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ফাঁকা একটা রুমে। আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। এদিকে বর্ষা মেঘকে থাপ্পড় মেরে চলে যাওয়ার পর মেঘ ফ্লোরে বসে কাঁদতে লাগলো। আর বলতে লাগলো, কেন বর্ষা, কেন কেন এভাবে ঠকালি আমায়? কি অপরাধ ছিল আমার যে সারাটা জীবন শুধু আমায় ঠকিয়ে গেলি? আমি তোকে ছাড়বো না বর্ষা। তোর পেটের ওই অবৈধ বাচ্চা সহ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব আমি। সারাদিন বাসায় ছিল না মেঘ। সকালে বর্ষাকে বাসায় নিয়ে আসার পরেই বেরিয়ে যায়। বর্ষাও সারাদিন একটি রুমে দরজা দিয়ে থেকেছে আর চিন্তা করেছে ও ঠিক কি করা উচিত এই মুহূর্তে। অনেক চিন্তা ভাবনার পর বর্ষা একটা ডিসিশন নিয়ে নিল আর খাতা কলম নিয়ে বসে পড়ল একটি চিঠি লিখবে বলে। রাতে ড্রিঙ্ক করে বাসায় ফিরল মেঘ। বাসায় ফেরার পর বর্ষাকে অনেক ডাকাডাকি করল, কিন্তু বর্ষা মেঘকে মাতাল অবস্থায় দেখে আর মেঘের সামনে এলো না। কারণ বর্ষা চায় না এর আগে মেঘ মাতাল হওয়ার পর ওর সাথে যেটা হয়েছে সেটা আবার হোক। বর্ষাকে অনেক ডাকাডাকির পরও যখন বর্ষা সামনে এলো না, তখন মেঘ গিয়ে সোফার উপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেঘ ঘুমানোর পর বর্ষা ওর রুমের দরজা খুলে মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, জানি না মেঘ 1 বছর আগে কি করেছিলাম আমি, কেনই বা আমার ওপর তোর এত রাগ। তবে তুই আজ যেটা করেছিস এর পর আর আমি তোর কাছে থাকতে পারবো না মেঘ। আমি তোর আর আমার সন্তানকে বাঁচাতে চাই। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে তুই আমার সন্তানকে মেরে ফেলবি, সেটা আমি হতে দিতে পারি না। তাই আমি চলে যাচ্ছি মেঘ, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি। কথাগুলো বলেই মেঘের হাতের কাছের টেবিলের ওপর একটি চিঠি গ্লাসের নিচে চাপা দিয়ে রেখে বর্ষা বেরিয়ে গেল বাসা থেকে। গেটম্যান ঘুমিয়ে থাকায় বাইরে যেতে খুব একটা সমস্যা হলো না বর্ষার। সকালে সূর্যের আলো মুখে এসে লাগায় ঘুম ভাঙল মেঘের। ঘুম ভাঙতেই ধীরে ধীরে চোখ ডলতে ডলতে উঠে বসল মেঘ। তারপর আশেপাশে তাকিয়ে দেখল ও বাইরের রুমের সোফাতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মনে করার চেষ্টা করল রাতে ওর সাথে কি হয়েছে, কিন্তু মেঘের কিছুই মনে নেই। মেঘ সোফা ছেড়ে উঠে যাবে তখনই ওর চোখ পড়ল বর্ষার রেখে যাওয়া সেই চিঠির দিকে। মেঘ ভ্রু কুঁচকে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করল। প্রিয় মেঘ, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আর সাথে করে নিয়ে যাব তোর আর আমার অনাগত সন্তানকে, যাকে তুই আজ অবৈধ সন্তান ভেবেছিস। জানিস মেঘ, আমি চাইলেই পারতাম তোকে বলতে যে এই বাচ্চা আর কারো নয়, এই বাচ্চা তোর। কিন্তু আমার কথা হয়তো তুই বিশ্বাস করতি না, আর বিশ্বাস করবি বা কি করে বল। গত একটি বছর মনের মাঝে অবিশ্বাসের বেড়াজাল যে তৈরি করে রেখেছিস তুই, সেখানে যে বিশ্বাস নামের শব্দটা বড়ই বেমানান। আমি জানি না মেঘ, 1 বছর আগে আমি কি করেছিলাম তোর সাথে, যার প্রতিশোধ তুই এখনো আমার থেকে নিচ্ছিস। তুই আমায় বলেছিলি না মেঘ, যে তুই আমায় ভালবাসিস। আরে তুই কি জানিস ভালোবাসা কাকে বলে? তুই যদি আমায় ভালবাসতি তাহলে সঠিকটা জানার চেষ্টা না করে আমার ওপর এভাবে প্রতিশোধ নিতে পারতি না। আমার পেটের যে সন্তানকে তুই অবৈধ সন্তান বলে গালি দিলি সেটা আর কারো নয়, তোর সন্তান মেঘ, তোর সন্তান এটা। তুই হয়তো ভুলে গেছিস সেদিন তুই ড্রিঙ্ক করে বাসায় ফেরার পর তুই আমায় কাছে টেনে নিয়েছিলি।
সকালে ঘুম ভাঙার পর হয়তো সব ভুলে গেছিস, কিন্তু আমি কখনো ভাবিনি মেঘ যে তুই আমার সন্তানকে একটা নষ্টা সন্তান বলে ভাববি। আমি আর কখনো ফিরবো না মেঘ তোর কাছে, আর কখনো ফিরবো না আমি তোকে ভালোবাসি মেঘ। তাই তোর আর আমার ভালোবাসার স্মৃতি হিসাবে এই সন্তানকে নিয়েই আমি কাটিয়ে দিব বাকিটা জীবন। তুই যেখানেই থাকিস ভালো থাক, কিন্তু আমায় আর খোঁজার চেষ্টা করিস না মেঘ। আমি আর কখনো ফিরতে চাই না তোর কাছে। ইতি, তোর অবহেলার পাত্রী বর্ষা। চিঠি পড়া শেষ করে চিঠিটা হাতের মাঝে দুমড়ে মুচড়ে নিল মেঘ। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল মেঘ। তারপর মাথা ওপরে তুলে একটা পৈশাচিক হাসি দিয়ে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল মেঘ। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে বর্ষার বাড়িতে ফোন করল মেঘ। হ্যালো, কে বলছেন? বর্ষার বাবা আশরাফ খান। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি মেঘ বলছি, বর্ষা কি আপনার ওখানে আছে? ওয়ালাইকুমুসসালাম। হ্যাঁ মেঘ বাবা, বর্ষা এখানেই আছে। সকালেই তো এলো, কেন তোমায় বলে আসেনি? জি আঙ্কেল, বর্ষা আমায় বলেই গেছে। আসলে আমি ফোন করে শিওর হচ্ছিলাম ও ভালোভাবে গিয়ে পৌঁছেছে কিনা। ওকে আঙ্কেল, এখন তাহলে রাখি। আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই আশরাফ খানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল মেঘ। তারপর বাঁকা হেসে আলমারি থেকে কাপড় চোপড় বের করে পরে নিয়ে রেডি হলো। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মেঘ। বিকাল ৩টা। বর্ষা ওদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে গতকাল রাতের কথা। কালকে রাতে বর্ষা যখন চিঠি লিখে রেখে মেঘের বাসা থেকে বেরিয়ে আসে, তখন রাস্তায় কিছুক্ষণ হাঁটার পরেই বর্ষার পিছু নেয় কয়েকজন নেশাখোর লোক। বর্ষা বেশ ভয় পেয়ে যায় লোকগুলোকে দেখে। বর্ষা দৌড়াতে থাকে ফুটপাত ধরে। ওই সময় বর্ষার কপাল ভালো থাকায় রাস্তায় কিছু লোক এগিয়ে আসে বর্ষাকে সাহায্য করতে। বর্ষা লোকগুলোর কাছ থেকে মুক্তি পেতেই একটি বয়স্ক ভালো লোকের সাহায্য নিয়ে সিএনজি করে চলে আসে নিজের বাড়ির সামনে। তারপর লোকটাকে বিদায় দিয়ে বর্ষা সারা রাত বাসার বাইরেই কাটিয়ে দেয়। বর্ষা মেঘের বাসা থেকে বেরিয়ে আসার সময় ভেবেছিল ও অনেক দূরে কোথাও চলে যাবে, কিন্তু পরে যখন রাস্তায় বিপদে পড়ে তখন বুঝতে পারে একজন যুবতী মেয়ের একা একা বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়া কতটা রিস্কি হবে। আর বর্ষা কোনো মতেই ওর পেটের বাচ্চার ক্ষতি হতে দিতে চায় না। তাই বর্ষা সিদ্ধান্ত নেয় ও নিজের বাবার বাসায় ফিরে আসবে আর সেখানেই থাকবে। সকাল হলে বর্ষা যখন ওর বাবার বাসায় ঢোকে তখন বর্ষাকে দেখে হাজারটা প্রশ্নের ডালি খুলে নেয় ওর মা বাবা। সকলের প্রশ্ন শুনে বর্ষা বুঝতে পারে ওর আর আগের মতো মূল্য নেই এই বাড়িতে। বাবা মা ওকে ভালোবাসলেও তারা যদি জানতে পারে বর্ষা পালিয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে, তাহলে কখনোই সেটা মেনে নিবে না ওর বাবা মা। কেননা তারা মেঘকে অনেক ভালোবাসে আর ভালো জানে মেঘকে। তারা কেউ বিশ্বাসই করবে না হয়তো বর্ষার কথা। তাই বর্ষা ওর বাবা মায়ের কাছে লুকায় নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল বর্ষা। হঠাৎ বর্ষার চোখ যায় নিচে গেটের সামনে এসে দাঁড়ানো একটি কালো রঙের গাড়ির দিকে। গাড়িটা বর্ষার চেনা। এটা তো মেঘের গাড়ি। মেঘের গাড়ি দেখে কিছুটা অবাক হয় বর্ষা। আর তখনই বর্ষাকে আরো বেশি অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে আসে মেঘ। নীল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি। সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে, মুখে বাঁকা হাসি। গাড়ি থেকে নেমে ছাদে বর্ষার দিকে তাকায় মেঘ। তারপর চোখের চশমাটা খুলে বর্ষাকে একটা চোখ টিপ মারে।
তারপর বর্ষাকে উদ্দেশ্য করে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয় মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে হা করে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের এমন রূপ যেন কত বছর হলো দেখে না বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বাঁকা হেসে গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসার ভিতর ঢুকল মেঘ। মেঘকে বাসায় ঢুকতে দেখে বর্ষাও দ্রুত নেমে এলো ছাদ থেকে। মেঘ বাসার ভিতর ঢুকে বর্ষার মা বাবাকে সালাম করল। তারপর বর্ষার মায়ের হাতে অনেকগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, আন্টি এই প্যাকেটগুলোর মাঝে আপনার আর আঙ্কেলের জন্যে কিছু কাপড় চোপড় আছে, আর বাকি প্যাকেটগুলোর মাঝে আপনাদের জন্য মিষ্টি আর ফলমূল আছে, এগুলো নিয়ে যান। মেঘের কথা শুনে বর্ষার মা মুচকি হেসে বলল, এসব নিয়ে আসার কি দরকার ছিল বাবা? তুমি কি আমাদের মেহমান নাকি? তুমি তো এ বাড়িরই ছেলে। তুমি বসো, আমি বর্ষাকে ডাকছি। কি বলেন আন্টি, এত বড় একটা সুখবর নিয়ে এসেছি আর আপনাদের জন্যে কিছু আনবো না? তা কি কখনো হয়? মেঘের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বর্ষার বাবা বলল, কি সুখবর মেঘ বাবা? কই বর্ষা তো আমাদের কিছু বলেনি। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষাকে নিচে নামতে দেখে ওর কাছে এগিয়ে গিয়ে বর্ষার হাত ধরে বলল, একই বর্ষা, তুই আঙ্কেল আন্টিকে কিছুই বলিসনি? ওহ, বুঝতে পেরেছি। আসলে বর্ষা লজ্জা পেয়েছে আঙ্কেল। আমিই বলছি, আপনারা নানুভাই আর নানুমনি হতে চলেছেন। লজ্জা মাখা মুখ করে মেঘের কথা শুনে আনন্দে খুশির ঝিলিক ফুটে উঠল বর্ষার বাবা মায়ের মুখে। এদিকে মেঘের এমন কাণ্ড দেখে অবাকের ওপর অবাক হচ্ছে বর্ষা। মেঘের এ যেন এক নতুন রূপ দেখছে বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে তাকিয়ে আবারও একটা চোখ টিপ মারল মেঘ। কি রে বর্ষা, তুই তো আমায় কিছু বললি না? এত বড় একটা সুখবর জানালি না আমায়? মেঘ বাবা, তুমি বর্ষার রুমে গিয়ে রেস্ট নাও। বর্ষা মা, মেঘকে তোর রুমে নিয়ে যা, আমি মেঘ বাবার জন্যে নাস্তা রেডি করি। বর্ষার মায়ের বলতে দেরি, কিন্তু মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে বর্ষার রুমে যেতে দেরি করল না। এদিকে বর্ষার বাবা আশরাফ খানের খুশিতে চোখ মুখ চকচক করছে। উনি নানু ভাই হবে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? আশরাফ খান চলে গেল মেঘের বাবা আহসান চৌধুরীকে ফোন করবে বলে। বর্ষার হাত ধরে বর্ষাকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের সানগ্লাসটা খুলে মাথার ওপর আটকিয়ে রাখল। তারপর বাঁকা হাসতে হাসতে এগিয়ে যেতে লাগলো বর্ষার কাছে। মেঘকে এগিয়ে আসতে দেখে ভয় যেন গলা শুকিয়ে যেতে লাগলো বর্ষার। বর্ষা পিছাতে পিছাতে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখানে কেন এসেছিস মেঘ? আর এমন আচরণই বা করছিস কেন? বর্ষার কথার উত্তরে মেঘ কিছু না বলে ডেভিল হেসে বর্ষার কাছে গিয়ে বর্ষার কোমর জড়িয়ে ধরে বর্ষাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার থেকে পালাতে চেয়েছিলে কেন সুইটহার্ট? মেঘ চৌধুরীর কাছ থেকে পালানো কি এতই সহজ? কথাটা বলেই বর্ষার ঘাড়ের সাথে নাক ঘষতে লাগল মেঘ। মেঘের এমন কথা আর আচরণে কেঁপে উঠল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছাড় মেঘ, কি করছিস কি তুই? ছাড় আমায়, কেন এমন করছিস তুই? বর্ষার কথা শুনে বর্ষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল মেঘ। তারপর বর্ষার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই অস্বস্তি বোধ করছিস কেন রে সরিষা? আমি তো এর আগেও তোকে টাচ করেছি, তাই না? তোর পেটে তো আমারই সন্তান। তাহলে আমার স্পর্শে তুই আনিজি ফিল করছিস কেন? মেঘের কথা শুনে বর্ষা বুঝতে পারল মেঘ কি বোঝাতে চাইছে ওকে।
মেঘ যে এখনো মানতে পারেনি ওর পেটে মেঘের সন্তান, এটা বর্ষা বুঝে গেছে। বর্ষা শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু মেঘের শক্তির সাথে কিছুতেই বর্ষা পেরে উঠছে না। এদিকে মেঘ একবার বর্ষার গলায় তো একবার বর্ষার ঘাড়ে ক্রমাগত নাক ঘষে চুমো এঁকে যাচ্ছে। বর্ষার অস্বস্তির সীমা যেন পার হয়ে যাচ্ছে। বর্ষা যখন কিছুতেই মেঘের শক্তির সাথে পেরে উঠছে না, তখন বর্ষা অঝরে কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে বর্ষার শরীর কেমন নিস্তেজ হয়ে আসছে। একে তো বর্ষা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তার ওপর ওর শরীর খুব দুর্বল। বর্ষাকে নিস্তেজ হয়ে পড়তে দেখে বর্ষাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল মেঘ। তারপর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। বিছানায় শুইয়ে দিতেই বর্ষা কাঁপা কাঁপা গলায় একটা কথাই বলল, যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা হয় না। এতটুকু বলেই চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল বর্ষা। বর্ষার বলা কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল মেঘের বুকে। মেঘ কিছুক্ষণ বর্ষার কাছে বসে বর্ষার দিকে অপলক তাকিয়ে রইল। এই কয়েকদিনের মাঝেই বর্ষার চেহারাটা কেমন জানি হয়ে গেছে। আগের উজ্জ্বলতা নেই। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে বর্ষার। বর্ষার দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে মেঘের চোখ থেকেও ঝরে পড়ল দুফোঁটা পানি। মেঘ নিজের চোখটা মুছে নিয়ে বর্ষার গায়ে চাদর টেনে দিয়ে দরজা খুলে কোথায় যেন চলে গেল। বর্ষার মা বারবার জিজ্ঞেস করাই মেঘ বলল জরুরি একটা কাজে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরবে। রাত 10:15। বর্ষার ঘুম ভাঙল মুখের ওপর কারো গরম নিঃশ্বাস আর কয়েক ফোঁটা পানি পড়ার কারণে। বর্ষা চোখ বন্ধ অবস্থাতেই সামনের মানুষটার দিকে হাত বাড়ালো, কিন্তু হাতে কারো স্পর্শ পেল না বর্ষা। তাই চোখ মেলে তাকিয়ে চারিদিকে ভালো করে দেখতে লাগলো, কিন্তু রুমে বর্ষা ছাড়া আর কেউই নেই। বর্ষা কিছুটা অবাক হলো, কারণ ও পুরোপুরি অনুভব করেছে ওর মুখের ওপরে কেউ ছিল আর সে হয়তো কান্না করছিল, আর তার চোখের পানি বর্ষার মুখের ওপর পড়েছে। বর্ষা হাত দিয়ে নিজের গালে স্পর্শ করে দেখল সত্যিই ওর গালে কয়েক ফোঁটা পানি লেগে আছে। কিন্তু বর্ষা কিছুতেই বুঝতে পারছে না কে ছিল ওর রুমে। বর্ষা বিছানা ছেড়ে উঠে বাইরে বের হলো। বাইরে বের হয়ে বর্ষা দেখল মেঘ বর্ষার মা বাবার সাথে একসাথে বসে গল্প করছে। বর্ষাকে দেখে ওর মা বলে উঠল, বর্ষা মা, তুই উঠেছিস? এখন শরীর কেমন লাগছে তোর? হুমম ভালো লাগছে আম্মু। আমি এতক্ষণ সময় ধরে ঘুমালাম, তোমরা আমায় ডাকলে না কেন? আমরা ডাকতে চেয়েছিলাম বর্ষা, কিন্তু মেঘ। এতটুকু বলতেই বর্ষার মাকে থামিয়ে দিয়ে মেঘ বলল, আন্টি আপনি বর্ষার খাবার রেডি করুন। ওর শরীর এমনিতেই দুর্বল, তার ওপর অনেকক্ষণ হলো কিছু খায়নি। আর বর্ষা, তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিস নাকি অমনি বাইরে বেরিয়ে এলি? মেঘের কথা শুনে বর্ষার মা বর্ষার খাবার বাড়তে চলে গেলেন। আর বর্ষা মেঘের কথার কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে বর্ষা দেখল মেঘ ওর জন্যে খাবার নিয়ে বসে আছে। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষা যেন অবাকের ওপর অবাক হচ্ছে। মেঘ কেন এমন করছে সেটা কিছুই বুঝতে পারছে না বর্ষা। বর্ষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ নরম সুরে বলল, এখানে খাবার রাখা আছে, বর্ষা এসে খেয়ে নে। আর কালকে সকালেই আমার সাথে বাসায় যাবি তুই, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। মেঘের কথা শুনে রাগ দেখিয়ে বর্ষা বলল, তুই কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে। আমি আর কোনো দিন ওই বাসায় ফিরব না। তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। চলে যা আমার সামনে থেকে তুই।
বর্ষার কথা শুনে ডেভিল হাসল মেঘ। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে বলল, আমি ছাদে যাচ্ছি, 15 মিনিট পর রুমে আসব। এসে যদি দেখি তুই এখনো খাবার খাসনি তাহলে তোর আর তোর অনাগত বাচ্চার জন্যে ব্যাপারটা ভালো হবে না। মেঘের কথা শুনে রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে বর্ষার। বর্ষা রাগী গলায় বলে উঠল, কি করবি তুই, আর কি করার বাকি রেখেছিস তুই? কেন এসেছিস এখানে, কি চাস তুই মেঘ, কি চাস? তোকে চাই, তুই চাস বা না চাস তোকে আমার সাথেই থাকতে হবে আমার বাসায়। তাই বেশি কথা না বলে খেয়ে দেখে ঘুমিয়ে পর, সকালে আমার সাথে বাসায় যাবি। যাব না আমি ওই বাসায়? কি করবি তুই? হ্যাঁ কি করবি? বর্ষার কথা শুনে ডেভিল হেসে বর্ষার কাছে এগিয়ে এসে মেঘ ফিসফিসিয়ে বলল, বেশি কিছু করব না সুইটহার্ট, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর তোর প্রতিবেশীদের বলবো তোর পেটের বাচ্চাটা আমার নয়, ওটা তোর অবৈধ সম্পর্কের ফসল। মেঘের কথা শুনে মুখ ছিটকিয়ে বর্ষা বলে উঠল, ছি। বর্ষার ছি বলা শুনে মেঘ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘের বাসার বাগানের দোলনায় বসে আছে বর্ষা, আর এক নজরে তাকিয়ে আছে সুইমিং পুলের পানির দিকে। বর্ষা সাঁতার জানে না। বর্ষার ইচ্ছে করছে সুইমিং পুলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে, কিন্তু পেটের সন্তানের কথা চিন্তা করে বর্ষা সেটাও পারছে না। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে টপ টপ করে পানি, যে পানিতে ভিজে যাচ্ছে বর্ষায় গায়ের ওড়না। সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। 3 দিন আগে বর্ষাকে নিয়ে মেঘ বাসায় আসার পর থেকে একটা কথাও বলেনি মেঘ বর্ষার সাথে। সারাটা দিন বোবার মতো বর্ষা এখানে ওখানে বসে কাটায়। বাসায় একটা কাজের মহিলাও নেই যার সাথে একটু কথা বলে সময় কাটাবে বর্ষা। নিজেকে আজকাল কাঠের পুতুল মনে হয় বর্ষার। মেঘ সেই সকালে হোটেল থেকে খাবার এনে নিজে খেয়ে বর্ষার জন্যে রেখে চলে যায়। আবার দুপুরে খাবার নিয়ে বাসায় ফেরে। নিজে খেয়ে বর্ষার জন্যে টেবিলে খাবার রেখে অন্য দিকে ঘুরে বর্ষাকে খেতে বলে হন হন করে চলে যায় মেঘ। এর আগে মেঘ বর্ষাকে মারধর করলেও কথা বলতো। বর্ষার কাছে যেন সেই দিনগুলোই ভালো ছিল। মেঘ এখন খাওয়ার কথা ছাড়া একটা কথাও বলে না বর্ষার সাথে। এই 3টা দিন যেন 3টি বছরের সমান মনে হয় বর্ষার কাছে। এসব কথা ভাবছে আর অঝরে কান্না করছে বর্ষা। চোখের অশ্রুগুলো যেন আর বাঁধ মানছে না। হঠাৎ মেঘের ডাকে ধ্যান ভাঙল বর্ষার। মেঘ গেট দিয়ে বাসার ভিতরে ঢুকেই বর্ষাকে দেখে বলে উঠল, বর্ষা রুমে গিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, এখনই আমার সাথে বেরোতে হবে। মেঘের কথা শুনে নিজের চোখটা তাড়াতাড়ি মুছে নিল বর্ষা, কারণ বর্ষা চায় না ওর চোখের পানি, ওর কষ্ট মেঘ দেখুক। বর্ষা চোখ মুছে সুইমিং পুলের দিকে তাকিয়েই বলে উঠল, কোথায় নিয়ে যাবি আমায়? সেটা গেলেই জানতে পারবি, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মেঘের কথায় বর্ষা আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর কাপড় পাল্টে রেডি হয়ে নিচে নেমে এলো। লাল টকটকে সালোয়ার কামিজ পরেছে বর্ষা, মুখে কোনো রকম সাজ নেই বর্ষার। মুখটা কেমন যেন চুপসে গেছে ওর, হারিয়ে গেছে মুখের সব উজ্জ্বলতা। মেঘ বর্ষার দিকে এক নজর তাকিয়ে দেখে চোখ নামিয়ে নিল। তারপর নিজের হাতটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলে উঠল, চল আমার সাথে। বর্ষা মেঘের হাতটা দেখেও না দেখার ভাব করে সামনের দিকে হাঁটতে লাগল। মেঘ আর কিছু না বলে বর্ষার সাথে গিয়ে গাড়ির দরজা বর্ষার জন্যে খুলে দিল। বর্ষা কোনো কথা না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসল। তারপর মেঘ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগল।
গাড়ি চলতে লাগলো আপন গতিতে। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে গিয়ে থামল গাড়ি। বর্ষা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমরা হাসপাতালে কেন এলাম? এসেছি যখন তখন অবশ্যই কোনো দরকার আছে। গাড়ি থেকে নাম আর চল আমার সাথে। মেঘের কথা শুনে বর্ষার মনে ভয়ে জেঁকে বসল। বর্ষা ভয় করতে লাগলো মেঘ হয়তো ওর পেটের বাচ্চাটাকে মেরে ফেলার জন্যে ওকে হাসপাতালে এনেছে। বর্ষা মনে মনে ঠিক করল মেঘ যদি সত্যি এমন কিছু করার চেষ্টা করে তাহলে বর্ষা মেঘকে কখনোই ছাড়বে না। নিজে হাতে খুন করবে ও মেঘকে। বর্ষা নিজের মনকে শক্ত করে মেঘের সাথে হাসপাতালের ভিতরে ঢুকল। বর্ষাকে একজন নার্সের সাথে একটি কেবিনে পাঠিয়ে দিয়ে মেঘ চলে গেল ডাক্তারের কাছে। বর্ষা নার্সটাকে কাছে ডেকে জিজ্ঞেস করল, এই যে সিস্টার শুনছেন, আচ্ছা আপনি কি বলতে পারবেন আমাকে হাসপাতালে কেন আনা হয়েছে? বর্ষার কথা শুনে নার্সটা বলল, সেটা আমি ঠিক জানি না ম্যাডাম, তবে আমার মনে হয় আপনার কিছু একটা পরীক্ষা করাবেন স্যার। কিছু একটা মানে? কি পরীক্ষা করার কথা বলছেন আপনি? আসলে ম্যাডাম সেটা আমিও সঠিক জানি না। সরি। নার্সের কথা শুনে হতাশ হলো বর্ষা। তারপর অপেক্ষা করতে লাগলো কি হয় তা দেখার জন্যে। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার আসলো বর্ষার কাছে। তারপর বর্ষা নিয়ে চলে গেল অন্য একটি কেবিনে। বাসার ছাদে উঠে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে বর্ষা। মুখে নেই তার হাসি, নেই কোনো প্রাণবন্ততা। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল, যে বর্ষা সব সময় মাতিয়ে রাখত সারা বাড়ি। আনন্দে মেতে থাকত সব সময়। সেই বর্ষা যেন এখন জীবন্ত লাশে পরিণত হয়েছে। দুদিন আগে হাসপাতালে ওই মহিলা ডাক্তার বর্ষার পেটের বাচ্চার ডিএনএ টেস্ট করিয়েছে। সেটা অবশ্য কোনো ডাক্তার, নার্স বা মেঘ বলেনি বর্ষাকে। বরং বর্ষা পর্দার আড়াল থেকে মেঘের কথা শুনে নেয়। টেস্টের পর বর্ষাকে আলাদা কেবিনে রেখে ডাক্তার চলে যান মেঘের কাছে। কৌতূহল বশত বর্ষাও অনেক কষ্টে এগিয়ে যায় ডাক্তারের কেবিনের কাছে। আর পর্দার আড়াল থেকে শুধু মেঘের একটা কথাই কানে আসে বর্ষার। মেঘ ওই ডাক্তারকে বলছে, ডাক্তার আমার ওয়াইফের পেটের বেবির ডিএনএ টেস্ট এর রিপোর্ট কবে আসবে? আগামী পরশুদিন পেয়ে যাবেন মিস্টার মেঘ। তবে আমার একটা প্রশ্ন ছিল, আপনি নিজের সন্তানের ডিএনএ টেস্ট করাচ্ছেন কেন? নাকি আপনার ওয়াইফের পেটের বেবিটা আপনার নয়? আই মিন, আপনার ওয়াইফের কি অন্য কারো সাথে রিলেশন আছে? এতটুকু কথা শুনতাই মুখ চেপে ধরে সেখান থেকে চলে আসে বর্ষা। মেঘ আর ডাক্তারের কথা শুনে যেন পায়ের নিচের মাটি সরে যায় বর্ষার। সেই মুহূর্তে বর্ষার সত্যিই ইচ্ছা করছিল আত্মহত্যা করে মারা যেতে, কিন্তু বর্ষার ততটাও সাহস নেই। ছাদে দাঁড়িয়ে এই সব কথা ভাবছে আর অঝরে চোখের জল ফেলছে বর্ষা। ওর বুকের ভিতরটা যেন সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মেঘ কি করে পারল এটা করতে? কি করে পারল এতটা অবিশ্বাস করতে? বর্ষা না পারছে মেঘের বাসা থেকে চলে যেতে, আর না পারছে এখানে থাকতে, না পারছে মরে যেতে, না পারছে বাঁচতে। দম যেন বন্ধ হয়ে আসছে বর্ষার। বর্ষা আকাশের দিকে তাকিয়ে কেঁদে চলেছে একমনে। হঠাৎ কারো স্পর্শে ধ্যান ভাঙে বর্ষার। মেঘ এসে বর্ষাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। বর্ষার চুলের মাঝে মুখ গুজে কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বর্ষাকে ছেড়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। মেঘের এমন ব্যবহারে অবাক হয়ে মেঘের দিকে ঘুরে তাকালো বর্ষা। বর্ষাকে তাকাতে দেখে মেঘ অপরাধীর মতো মাথা নিচু করে বলতে লাগল,
আম সরি বর্ষা, তুই আমায় ক্ষমা করে দে। আমি না জেনে না বুঝে তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। তুই আমায় চিঠি লিখে চলে যাওয়ার পর আমি কলেজে গিয়ে খোঁজ নিয়েছি, যেটা আমার আরো আগে করা উচিত ছিল। কলেজে গিয়ে জানতে পেরেছি তুই কিছুই করিসনি সেদিন। অন্য কেউ আমার ওপর ষড়যন্ত্র করে আমায় মার খাইয়েছিল তোর আর আমার ছবি তুলে। আমি এখনো জানি না সেই মানুষরা কে, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব আমি। আমি না জেনে তোকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি বর্ষা, তুই আমায় মাফ করে দে বর্ষা, মাফ করে দে আমায়। আমি তোকে সন্দেহ করেছিলাম বর্ষা যে তোর পেটের সন্তান হয়তো আমার নয়। কারণ বিশ্বাস কর বর্ষা, আমার সেদিন রাতের কথা কিছুই মনে নেই। নেশা করে বাসায় আসার পর তোর সাথে কি করেছি আমি কিছুই মনে নেই আমার। তাই আমি তোকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন আর আমার তোর প্রতি কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পেরেছি বর্ষা, আমি যা করেছি সব ভুল। তোর পেটে আমারই সন্তান, আমায় তুই ক্ষমা করে দে বর্ষা। চল আমরা নতুন জীবন শুরু করি একসাথে, যে জীবনে আমাদের মাঝে কোনো ভুল বোঝা বুঝি থাকবে না, থাকবে না কোনো বাধা। কথাগুলো একনাগারে মাথা নিচু করে বসে বলে চলেছে মেঘ। আর বর্ষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চুপচাপ মেঘের বলা কথা শুনে চলেছে। মেঘ কথাগুলো বলে উঠে দাঁড়ালো বর্ষার সামনে। তারপর বর্ষার দুগালে হাত রেখে বলল, তুই আমায় ক্ষমা করবি না বর্ষা? আমি তোকে ভালোবাসি বর্ষা, অনেক ভালোবাসি তোকে আমি সেই 3 বছর আগে থেকে। চলো না বর্ষা, আমরা এই কয়েকদিনের অতীত ভুলে আবার নতুন করে জীবন শুরু করি। কথাগুলো বলেই বর্ষাকে জড়িয়ে ধরতে নিল মেঘ। সাথে সাথে বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বর্ষার ধাক্কা খেয়ে মেঘ কয়েক পা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বর্ষার দিকে তাকালো। মেঘকে তাকাতে দেখে বর্ষা মেঘের কাছে এগিয়ে গিয়ে মেঘের শার্টের কলার ধরে রাগী গলায় চিল্লিয়ে বলতে শুরু করল, ক্ষমা চাইছিস তুই মেঘ? কিসের জন্যে ক্ষমা চাইছিস তুই? বিনা দোষে দোষী বানিয়ে আমাকে সবার সামনে বাজে মেয়ে প্রমাণ করার জন্যে ক্ষমা চাইছিস তুই? তোকে ক্ষমা করে দিলে কি আমার মাথায় পড়া সেই অপবাদগুলো মুছে যাবে? উত্তর দে আমায় মেঘ, উত্তর দে। কিসের জন্যে ক্ষমা চাইছিস তুই মেঘ? রাতের আধারে মদ খেয়ে মাতাল হয়ে এসে নিজের বিবাহিত স্ত্রীকে বৈধ ধর্ষণ করে তার পেটে নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে স্ত্রীকে ব্ল্যাকমেইল করার ক্ষমা? নিজের সন্তানকে পাপের ফসল বলে তার ডিএনএ টেস্ট করে তারপর তোর মনে হলো এ বাচ্চা তোর? আমি তোকে বলছি শোনো, আমার পেটের এই বাচ্চা তোর নয়। তোর মতো একটা জানোয়ারের বাবা হওয়ার কোনো অধিকার নেই মেঘ। এই বাচ্চা আমার, শুধুই আমার। ও বড় হবে, ওর মায়ের পরিচয়, তোর কোনো অধিকার নাই আমার সন্তানের ওপর। কথাগুলো এক নাগারে চিল্লিয়ে বলেই মেঘকে জোরে ধাক্কা মারল বর্ষা। মেঘ দুপা পিছিয়ে গিয়ে আবার বর্ষার কাছে এগিয়ে এসে বলল, আম সরি বর্ষা, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি স্বীকার করছি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তবে আমায় একটা সুযোগ দে বর্ষা। আমি তোকে কথা দিচ্ছি আমি আমার ভুলগুলো শুধরে নিব। তোকে আর আমাদের বাচ্চাকে একটুও কষ্ট পেতে দিব না আমি। আমি তোকে অনেক ভালোবাসি বর্ষা, প্লিজ আমায় একটা সুযোগ দে। ভালোবাসা? হা হা হা, ভালোবাসা কাকে বলে তুই জানিস মেঘ? মনে আছে মেঘ, তোকে আমি বলেছিলাম যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ ভালোবাসার মেইন খুঁটি হলো বিশ্বাস। তুই অনেক আগেই তোর ভালোবাসার যোগ্যতা হারিয়েছিস মেঘ। আমি তোকে জাস্ট ঘৃণা করি মেঘ। তুই চলে যা আমার সামনে থেকে। আমার জীবনটাকে অভিশাপে পরিণত করেছিস তুই।
প্লিজ বর্ষা, এভাবে বলিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না বর্ষা। আমার তোকে চাই। সারা জীবন প্রতিটা মুহূর্তে তোকে আমার পাশে চাই বর্ষা। প্লিজ বর্ষা, তুই এভাবে আমার দিক থেকে মুখ সরিয়ে নিস না। বল তুই কি চাস বর্ষা? তুই যা চাইবি আমি তোকে সব দিব, শুধু তুই আমায় দূরে সরিয়ে দিস না বর্ষা প্লিজ। আমি ডিভোর্স চাই, আমাকে তুই ডিভোর্স দে মেঘ। আমি মুক্তি চাই, তোর মতো একটা অমানুষের থেকে মুক্তি দে আমায় তুই। ডিভোর্স দে আমায়। আমি ডিভোর্স চাই, আমাকে তুই ডিভোর্স দে মেঘ। আমি মুক্তি চাই, তোর মতো একটা অমানুষের থেকে মুক্তি দে আমায় তুই। ডিভোর্স দে আমায়। বর্ষার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে যায় মেঘের। মেঘ বর্ষার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি করে আমার থেকে ডিভোর্স চাওয়ার? তুই অন্য যা কিছু চাইতে পারিস, কিন্তু ডিভোর্সের কথা ভুল করেও মুখে আনবি না। মেঘের কথা শুনে মেঘের গালে সজোরে একটা থাপ্পড় মারল বর্ষা। রাগে বর্ষার শরীর থরথর করে কাঁপছে। থাপ্পড় মেরে বর্ষা আবারও মেঘের শার্টের কলার চেপে ধরে বলতে লাগল, তোর কোনো অধিকার নেই আমার ওপর জোর খাটানোর। তুই যদি আমায় ডিভোর্স না দিস তো আমি তোকে ডিভোর্স দিব মেঘ। তোর মুখ দেখতেও ঘৃণা করছে আমার। তোর এই আবেগী কথাগুলো কাটা হয়ে ফুটছে আমার গায়ে। তোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি মুক্তি চাই তোর থেকে। কথাগুলো বলেই মেঘের কলার ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে নামতে নিল বর্ষা। সাথে সাথে মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে কোলে তুলে নিল। বর্ষা মেঘের এমন কাণ্ডে অবাক হয়ে মেঘকে এক নাগারে কিল ঘুষি মারতে লাগল। কিন্তু তাতে মেঘের কিছু যায় আসে না। মেঘ বর্ষাকে কোলে নিয়ে বর্ষার রুমে, এতদিন বর্ষা মেঘের সাথে না থেকে আলাদা রুমে থাকত মেঘের ইচ্ছায়, সেই রুমে গিয়ে নামিয়ে দিল। তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে বলল, আমি তোকে এতদিন সন্দেহ করে কষ্ট দিয়ে জোর করে আমার কাছে রেখেছিলাম, আর এখন থেকে তোকে ভালোবেসে আমার সাথে রাখার জন্য তোকে জোর করে আমার কাছে রাখবো। আমার থেকে দূরে যেতে দিব না আমি তোকে। তুই আমার কাছেই থাকবি, সেটা তোর ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল মেঘ। বর্ষা দরজায় বাড়ি দিতে দিতে অনেক ডাকল মেঘকে দরজা খুলে দিতে, কিন্তু মেঘ শুনেও বর্ষার কথা শুনল না। রাতের খাবার একটি প্লেটে রেডি করে নিয়ে বর্ষার রুমে ঢুকল মেঘ। রুমে ঢুকে দেখল বর্ষা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ খাবারের প্লেটটা টেবিলে রেখে বর্ষাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল ঘুমন্ত বর্ষাকে। মেঘ এতটা শক্ত করেই বর্ষাকে ধরেছে যে মনে হচ্ছে যেন বর্ষার হাড়গুলো সব ভেঙে যাবে। বর্ষার ঘুম ভাঙতেই বর্ষা মেঘকে নিজের থেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মেঘকেও এক চুলও নাড়াতে পারল না। বর্ষার ছটফটানো বুঝতে পেরে বর্ষাকে ছেড়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, তুমি এমন কেন বউ? একটুখানি জড়িয়েও ধরতে দিবা না আমার 10টা না 5টা না একটা মাত্র বউটাকে? এত হিংসে কেন তোমার? মেঘের এমন কথা শুনে ব্যাককল হয়ে গেল বর্ষা। মেঘ এমন ভাব করছে যেন ওদের মাঝে কখনো কোনো ঝামেলাই হয়নি, বরং ওরা দুজন খুব সুখী দম্পতি। বর্ষার রাগ যেন আর কন্ট্রোল হচ্ছে না। বর্ষা রাগী গলায় বলে উঠল, এসবের মানে কি? কোন সবের বউ? আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি। তুই ভাবিস না মেঘ, তোর এমন ফালতু কথায় আমি গলে গিয়ে তোকে ক্ষমা করে দিব? আমি তোকে জীবনেও ক্ষমা করব না।
আর না তোকে স্বামী বলে ভালোবাসবো। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বর্ষার কথা শুনে মেঘ এমন ভাব করল যেন ও কিছুই শোনেনি। মেঘ বলল, ওই সরিষা, এখন বকবক বন্ধ করে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে। দিন দিন না খেয়ে খেয়ে তো একেবারে শাকচুন্নি পেতনি হয়ে যাচ্ছিস। পরে লোকে বলবে মেঘ চৌধুরী একটা শাকচুন্নি পেতনিকে বিয়ে করে এনেছে। ভাবা যায় কি সাংঘাতিক হবে ব্যাপারটা। মেঘের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল বর্ষার। বর্ষা চিৎকার করে বলল, তুই কি আমার কথা শুনতে পাস না? আমি মুক্তি চাই, তোর থেকে মুক্তি দে আমায়। যতক্ষণ না তুই আমায় ডিভোর্স দিবি ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, এক ফোঁটা পানিও তুলব না মুখে। বর্ষার কথা শুনে প্রচুর রাগ হলো মেঘের। কিন্তু রাগটাকে কন্ট্রোলে রেখে মেঘ ডেভিল হেসে বলল, জানিস তো সরিষা, এই মেঘ না সোজা কথায় কাজ না হলে খুব সুন্দর করে বাঁকা ভাবে কাজ আদায় করতে জানে। তুই হয়তো কলেজের কথাগুলো ভুলে গেছিস। সে যাই হোক, যেহেতু তুই আমার ভালো কথায় খাবি না, তাহলে তো আমাকে এবার বাঁকা হতেই হয়, কি বলিস? কি করবি তুই, কি করবি? মারবি আমায়? মার না মার, একদম মেরে ফেল আমায়। এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তোর মাথা সারা জীবন গোবর ঠাসাই রয়ে গেল রে সরিষা। তোকে মারার চাইতে তোকে কথা শোনানোর ভালো ঔষধ আছে আমার কাছে। ওয়েট, তোকে দেখাচ্ছি দাঁড়া। কথাটা বলেই বর্ষার কাছ থেকে উঠে টেবিলের ওপর থেকে একটা কাচের বয়ামে তেলাপোকা ভর্তি নিয়ে এলো মেঘ। তারপর বাঁকা হেসে বর্ষার সামনে বয়ামটা ধরে বলল, এই দেখ তোর প্রিয় বান্ধবী তেলাপোকাদের আমি কি যত্ন করে নিয়ে এসেছি তোর জন্যে। ভাবছি ওদের তোর কোলে ছেড়ে দিব, সারা রাত বসে বসে ওদের সাথে গল্প করিস কেমন? মেঘের কথা শুনে আর মেঘের হাতের বয়ামের তেলাপোকা গুলো দেখে ভয়ে শুকনো ঢুক গিলল বর্ষা। কারণ বর্ষা তেলাপোকাকে মারাত্মক রকমের ভয় পায়। তারপর বর্ষা কাপা কাপা গলায় বলল, তুই এমন ক করতে পারিস না মেঘ। ওগুলোকে দূরে সরা বলছি আমার থেকে, নইলে আমি কিন্তু কেঁদে দিব। বর্ষার অবস্থা দেখে বড্ড হাসি পাচ্ছে মেঘের। কিন্তু নিজের হাসিটাকে চেপে রেখে গম্ভীর গলায় বলল, এগুলোকে সরাতে পারি যদি তুই ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নিস। কি খাবি তো, নাকি তোর বান্ধবীদের তোর কোলে ঢেলে দিব? আমি খাবো, তুই ওগুলোকে দূরে সরা প্লিজ, নইলে আমি কিন্তু সত্যিই কেঁদে দিব। এই তো গুড গার্ল, আমি এগুলোকে দূরে সরাচ্ছি, তুই খাবারগুলো খেয়ে নে। তবে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মুখটার কি অবস্থা করেছি সে কয়েকদিনে। মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বর্ষা ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তুই যত কিছুই করিস না কেন মেঘ, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। তুই আমার সাথে যেটা করেছিস তাতে তুই শুধু নিজের স্বামী হওয়ার অধিকার নয়, আমার সন্তানের বাবা হওয়ার অধিকারও হারিয়েছিস। এদিকে বর্ষা ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার পর মেঘ দুফোঁটা চোখের জল ফেলে মনে মনে বলতে লাগলো, আমি জানি বর্ষা তোর কাছে সহজ হবে না আমায় নতুন করে মেনে নেওয়া, আমায় ভালোবাসা। কিন্তু আমিও হার মানার পাত্র নই। আমি তোকে আমার সেই আগের দুষ্টু মিষ্টি বর্ষার রূপে ফিরিয়ে আনবই। আমাকে আর একটা সুযোগ দিতে বাধ্য করব তোকে আমি। আর এটা করতে আমার যা করতে হয় আমি করব।
তুই আমায় যত কষ্টই দিস না কেন, যত অবহেলাই করিস না কেন, আমি তোকে ছাড়বো না বর্ষা। তোকে সারা জীবন আমার বুকেই থাকতে হবে, এই মেঘের বুকের বর্ষা হয়। এখন থেকে তোকে আমি ভালোবাসা মিশ্রিত অত্যাচার করব। আর আমি জানি তুই ধীরে ধীরে আমার সেই আগের বর্ষা হবি। এটা তোর আর আমাদের সন্তানের কাছে আমার প্রমিজ বর্ষা। মনে মনে। একটু পর ফ্রেশ হয়ে বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খাবারগুলো খেয়ে নিল। কারণ বর্ষা চায় না ওর সন্তানের ওর কারণে কোনো ক্ষতি হোক। তাই রাগ অভিমান দূরে রেখে ওকে সুস্থ থাকতে হবে ওর সন্তানের জন্যে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে ওকে। বর্ষার খাওয়া শেষ হলে বর্ষাকে রেখে খাবারের প্লেটগুলো নিয়ে চলে যেতে যেতে মেঘ বলল, ওই সরিষা এবার সুন্দর করে সেজেগুজে আমার রুমে গিয়ে আমার জন্যে অপেক্ষা কর। আমি খাবার খেয়ে আসছি, দুজন একসাথে ঘুমোবো। কথাটা বলেই বর্ষাকে চোখ মারল মেঘ। বর্ষার রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। কারণ মেঘের হাতে এখনো সেই তেলাপোকার বয়ামটা আছে। মেঘ দরজা দিয়ে বেরিয়ে চলে যেতেই বর্ষা দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ভেঙচি দিয়ে বলল, ঈশস কুম্ভভূতটার শখ কত একসাথে ঘুমাবে হুহহ। আমি রাতেই এখান থেকে পালিয়ে যাব, আর কখনো ফিরবো না তোর কাছে। ততক্ষণ একটু ঘুমিয়ে নেই, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। কথাটা বলেই বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল বর্ষা। মাঝরাতে হঠাৎ বর্ষার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে থেকেই বর্ষা ভাবল এখন পালাবে। কথাটা ভেবেই যখনই বর্ষা চোখ খুলে একটু নড়বার চেষ্টা করল, তখনই বর্ষা বুঝতে পারল ওকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। বর্ষা চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখল ও মেঘের বুকে শুয়ে আছে, আর মেঘ ওকে শক্ত করে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমুচ্ছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল বর্ষা। রাগ আর ঘৃণায় বর্ষার মুখটা যেন রক্তবর্ণ ধারণ করেছে। ও মেঘকে এক মুহূর্তের জন্যেও সহ্য করতে পারছে না। ঘুমের ঘোরে বর্ষার ধাক্কা খেয়ে খাট থেকে নিচে পড়ে গেল মেঘ। নিচে পড়ার সময় খাটের পাশে থাকা টেবিলের কোণার সাথে কপালে আঘাত লেগে অনেকটা কেটে গেল মেঘের। সেখান থেকে টপটপ করে রক্ত পড়তে লাগলো। মেঘ কপালে হাত দিয়ে চেপে ধরে বর্ষার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বর্ষা এটা কি করলি তুই? আমি কতটা আঘাত পেলাম, দেখ কিভাবে রক্ত ঝরছে কপাল কেটে। বর্ষা উঠে বসে মেঘের কথা শুনে একবার মেঘের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কারণ মেঘের মাথায় রক্ত দেখলে বর্ষা আর মেঘকে ঘৃণা করতে পারবে না, যতই হোক এক সময় তো মেঘকে ভালবেসেছে ও। আর ভালোবাসার মানুষকে যে কষ্ট দেওয়া যায় না, অন্তত মেয়েরা পারে না কষ্ট দিতে, যদিও সবাই এক নয়। বর্ষা অন্য দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর সাহস কি করে হয় আমায় জড়িয়ে ধরে ঘুমানো? তোকে আমি বলেছি না আমি তোকে ঘৃণা করি? তোর স্পর্শকেও ঘৃণা করি আমি। তুই আমার রুমে ঢুকলি কি করে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। বেরিয়ে যা আমার রুম থেকে। বর্ষার কথা শুনে মেঘ ছলছল চোখে বর্ষার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমি জানি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি বর্ষা, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমাও চেয়েছি।
আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। আর এভাবে দূরে সরিয়ে দিস না। ক্ষমা? হুহহ, কোন মুখে ক্ষমা চাইছিস তুই মেঘ? তুই ভুলে গেলেও আমি ভুলিনি। তুই শুধু আমাকেই নয়, আমার পেটের অনাগত নিষ্পাপ বাচ্চাকেও কলঙ্কিত করেছিস। আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না মেঘ, কখনোই না। তুই বের হ আমার রুম থেকে, এখনই বেরিয়ে যা তুই। বর্ষার কথা শুনে মেঘ কপালের কাটা জায়গাটা হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। তারপর বর্ষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি বর্ষা, তুই ঘুমিয়ে পড়, এসময় তোর জেগে থাকা ঠিক নয়। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল এই রুমের, আমি সেটা দিয়েই রুমে এসেছিলাম। আর আসবো না তোকে ডিস্টার্ব করতে, তুই নিশ্চিন্তে ঘুমোতে পারিস। কথাটা বলেই চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের যাওয়ার পানে তাকিয়ে রইল। বর্ষার চোখ থেকেও পানি ঝরছে অঝরে। মেঘকে কষ্ট দিয়ে যেন নিজেই কষ্ট পাচ্ছে বর্ষা। বর্ষার রুম থেকে বেরিয়ে মেঘ নিচে চলে গেল। তারপর সোফায় হেলান দিয়ে বসে কান্না করে বলতে লাগলো, আমি জানি বর্ষা, তুই আমার সাথে যা করছিস তা তোর মন থেকে নয়। তুই যে আমায় আমার থেকেও বেশি ভালবাসিস। কিন্তু তোর এই অবহেলা, এই কষ্ট দেওয়া আমার প্রাপ্য ছিল। আমি তোর সাথে যেটা করেছি তার ফল ভোগ করতে হবে আমায়। কিন্তু তোকে আমি ছাড়তে পারবো না বর্ষা। তুই আমার কাছেই থাকবি। তাতে তুই আমায় যত খুশি কষ্ট দে, আমি মেনে নিব, শুধু তোকে ছেড়ে থাকতে পারবো না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়ল মেঘ। ওদিকে বর্ষার চোখে ঘুম নাই। বর্ষার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু আফসোস বর্ষা সেটাও পারছে না। সকালে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা হলুদ রঙের শাড়ি পরে নিল বর্ষা। ভেজা চুলগুলো ঘাড়ের ওপর ছেড়ে দিয়ে তারপর নিচে নেমে এলো বাইরে প্রকৃতির হাওয়া খাবে বলে। এটা বর্ষার প্রতিদিনের অভ্যাস। নিচে নামতেই বর্ষার চোখ আটকে গেল সোফায় শুয়ে থাকা মেঘের দিকে। কান্না করার ফলে মেঘের চোখের নিচে আর নাকটা লাল হয়ে হালকা ফুলে আছে। কপালে কেটে যাওয়া জায়গাটায় রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে মেঘের। মেঘের এমন অবস্থা দেখে বুকের ভিতরটা ধক করে উঠল বর্ষার। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব হতে লাগল। কিন্তু মুহূর্তেই বর্ষা নিজেকে সামলে নিল। বর্ষা কিছুতেই মেঘের ওপর নরম হবে না। আর সুযোগ পেলেই এখান থেকে চলে যাবে ও। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে হাঁটা দিল বর্ষা। প্রায় 1 ঘন্টা ধরে বাগানের দোলনায় বসে ফুলগাছের দিকে এক নজরে তাকিয়ে আছে বর্ষা। মাথায় ওর হাজারো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। নিজের পেটের সন্তানকে নিয়ে হাজারো চিন্তা ভর করেছে বর্ষার মাথায়। বাতাসে বর্ষার খোলা চুলগুলো উড়ছে। চুলের সাথে তাল মিলিয়ে উড়ছে বর্ষার শাড়ির আঁচলটাও। কিন্তু সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ষা এখন ভাবনায় মগ্ন। হঠাৎ গিটারের শব্দে ধ্যান ভাঙে বর্ষার। অনেক দিন পর গিটারের সেই মন কাড়া সুর যেন টানছে বর্ষাকে। বর্ষা না চাওয়া সত্ত্বেও দোলনা থেকে আনমনে উঠে গেল। তারপর গিটারের সুর ধরে বাসার ভিতরে ঢুকে সোজা ছাদে পৌঁছে গেল বর্ষা। ছাদের দরজায় দাঁড়িয়ে বর্ষা দেখল মেঘ অন্য দিকে ঘুরে সমানে গিটার বাজিয়ে চলেছে। গিটার বাজাতে বাজাতে মেঘ গান ধরল।
দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ উঠে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে, তুমি এলে রামধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এমনের আহ্লাদ আসনা ছুটে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ উঠে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। গানটা গাওয়ার সময় বারবার গলাটা ধরে আসছে মেঘের। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে পানি। বর্ষারও পিছনে দাঁড়িয়ে থেকে একই অবস্থা। চোখের পাতা বারবার ভিজে ভারী হয়ে আসছে বর্ষার। ইচ্ছা করছে ছুটে গিয়ে মেঘকে জড়িয়ে ধরে বলতে ও মেঘকে ভালোবাসে, খুব খুব ভালোবাসে। কিন্তু না, বর্ষা এত তাড়াতাড়ি মেঘকে ক্ষমা করবে না। মেঘ যা করেছে তাতে ওকে আরো একটু শাস্তি দেওয়া দরকার, নইলে যে বর্ষার মনটাও শান্ত হবে না। কথাগুলো ভেবেই চোখের জল মুছে মেঘ দেখার আগেই নিচে নেমে এলো বর্ষা। ওদিকে মেঘ গান গাওয়া শেষ করে গিটারটা জড়িয়ে ধরে হু হু করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। নিজের ভুলের কারণে অনেক বেশি অনুতপ্ত মেঘ। মেঘের ইচ্ছা করছে এই মুহূর্তে সুইসাইড করে মরে যেতে, কিন্তু মেঘ সেটা করতে পারবে না। কেননা মেঘ নিজের সন্তান আর বর্ষাকে নিয়ে বাঁচতে চায়, নিজের ভালোবাসা দিয়ে বর্ষাকে ভরিয়ে দিতে চায়। বর্ষার রাগ অভিমান যে করেই হোক ভাঙাতে হবে মেঘকে। মেঘ যখন এসব চিন্তায় ব্যস্ত তখন হঠাৎ ফোনের শব্দে ধ্যান ফিরল মেঘের। মেঘ চোখ মুছে ফোন হাতে নিয়ে দেখল মেঘের গুপ্তচর, যাদের মেঘ গোপনে শত্রুর খোঁজ করার জন্য রেখেছে, তাদের মাঝে একজন ফোন করেছে। মেঘ নিজেকে শান্ত করে গম্ভীর গলায় ফোন রিসিভ করে বলল, হুমম বলো স্যার, আমরা তাকে পেয়ে গেছি যে 1 বছর আগে আপনার আর বর্ষা ম্যাডামের ছবি তুলে কলেজে মিথ্যে কথা রটিয়েছিল। ওই পাশের লোকের কথা শুনে দাঁতে দাঁত চেপে মেঘ বলল, কে সে? আসলে মানে স্যার, সে আর কেউ নয়, সে আপনার বন্ধু নিলয়। কথাটা শোনার সাথে সাথে যেন মাথাটা ঘুরে উঠল মেঘের। মেঘ অবাক হয়ে বলল, তোমরা ঠিক বলছো তো, ওই লোকটা নিলয়? কিন্তু নিলয় এসব কেন করবে? স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি নিলয় স্যারের সাথেই বর্ষা ম্যাডামের বিয়ের কথা ছিল। হয়তো নিলয় স্যার বর্ষা ম্যাডামকে ভালোবাসত, আর তাই এমন করেছে। কথাটা শুনে মাথায় যেন রক্ত উঠে গেল মেঘের। মেঘ রাগী গলায় বলে উঠল, তোমরা সবাই মিলে নিলয়কে কিডন্যাপ করে আমার গোডাউনে নিয়ে বেঁধে রেখে আমায় খবর দাও। আর হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পারে। ওকে স্যার। কথাটা বলেই ফোন কেটে দিল মেঘ। তারপর ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, নিলয়, তুই বড্ড ভুল করে ফেলেছিস নিলয়। তোকে তো আমি কি করব তা আমি নিজেও জানি না। তোর জন্যে আমি আমার বর্ষাকে সন্দেহ করেছি, কত কষ্ট দিয়েছি। এমনকি আমি আমার নিজের সন্তানকেও ভুল বুঝে নষ্টা বলেছি। তোকে তো আমি ছাড়ব না নিলয়। তৈরি হ তুই মেঘ চৌধুরীর হাতে মরার জন্যে। ফোনে কথা বলা শেষ করে গিটার হাতে ছাদ থেকে নিচে নেমে এলো মেঘ। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে দুটো সিঁড়ি বাদ থাকতে সোফায় বসে থাকা বর্ষাকে দেখে থেমে গেল মেঘ। বর্ষাও মেঘের দিকেই তাকিয়ে আছে। হলুদ শাড়ি আর খোলা চুলেই যেন নজর কাড়া সুন্দর লাগছে বর্ষাকে। মুখে কোনো সাজ না থাকলেও চেহারায় যেন একটা আকর্ষণ কাজ করছে মেঘের জন্যে। মেঘ পরেছে একটা সাদা রঙের শার্ট, সাথে জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো ফোল্ড করা, চুলগুলো আধো ভেজা, হাতে দামি ঘড়ি।
মেঘকেও আজ অনেক বেশি কিউট আর হ্যান্ডসাম লাগছে বর্ষার কাছে। কিন্তু মেঘের কপালের কাটা দাগটা দেখে বুকের ভিতরটা ধক করে উঠল বর্ষার। বর্ষা মেঘের দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। মেঘ বর্ষার কাছে এগিয়ে আসতে লাগলো। মেঘকে এগিয়ে আসতে দেখে বর্ষা উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে নিল। আর তখনই মেঘ গিয়ে বর্ষার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরল। তারপর বর্ষার কপালে চুমু একে দিয়ে বলল, আমার থেকে যত দূরেই যাওয়ার চেষ্টা করিস না কেন, মনে রাখবি তুই শুধু আমারই। আমার বুকের মাঝে শুধু তুই আছিস। আমার ভুলটা যেমন ভেঙেছে তেমনি একদিন তোর ভুলও ভাঙবে আর তুইও আমায় আপন করে নিবি সরিষা। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। কথাটা বলে বর্ষাকে ছেড়ে দিয়ে আবারও জড়িয়ে ধরল মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে রাগী মুখ করে কিছু বলবে তার আগেই মেঘ বর্ষার ঠোঁট দখল করে নিল। মেঘের আচমকা এমন কাণ্ডে চোখ বন্ধ করে আবার বড় বড় চোখ করে তাকালো বর্ষা। একটু পর বর্ষাকে ছেড়ে দিয়ে মেঘ বাঁকা হেসে বলল, শুনেছি সরিষা ফুলের মধু নাকি খুব মিষ্টি আর সুস্বাদু হয়, কিন্তু সেটা যে এতটা মিষ্টি হবে জানতাম না। ঈষৎ আবার একটু খেতে মন চাইছে। না থাক, ওটা না হয় পরে একসময় খাওয়া যাবে, এখন আবার খেতে গেলে আমার কপালে সরিষা মৌমাছি হুল ফোটাবে নিশ্চিত। মেঘের কথা শুনে আর মেঘের কাণ্ডকলাপ দেখে বর্ষা কি বলবে বা করবে বুঝতে পারছে না। তাই রাগী লুকে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ বর্ষাকে রাগ করতে দেখে নরম সুরে বলল, এত রাগ করার কিছু নেই। একটা ভালো কাজে যাচ্ছি, তাই যাওয়ার আগে মিষ্টি মুখটা করে নিলাম। কথাটা বলেই বর্ষাকে একটা চোখটিপ মেরে চলে গেল মেঘ। আর বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। কেন জানে না বর্ষার একটুও রাগ বা ঘৃণা হচ্ছে না মেঘের ওপর। তবে বর্ষার একটা জিনিস ভেবে খটকা লাগছে যে হঠাৎ মেঘের কি হলো যে ও এতটা খুশি, আর কি এমন ভালো কাজে গেল ও এখন। গোডাউনে পৌঁছে মেঘ সোজা চলে গেল নিলয়ের কাছে। মেঘের লোকেরা নিলয়কে একটি চেয়ারে বেঁধে রেখেছে। মেঘকে দেখেই নিলয় বলে উঠল, দোস্ত আমায় বাঁচা, এই দেখ এই লোকগুলো আমায় কিডন্যাপ করে এনে বেঁধে রেখেছে। কেন এমন করছে আমি তাও জানি না। দোস্ত তুই আমায় বাঁচা প্লিজ। নিলয়ের কথা শুনে মেঘ ওর লোকদের ইশারা করল নিলয়ের বাঁধন খুলে দিতে। মেঘের ইশারা পেয়ে দুজন লোক নিলয়ের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতেই নিলয় উঠে চলে যেতে নিলে মেঘ বলল, আরে দোস্ত কই যাস তুই? তোর সাথে আমার কথা আছে। তাই তো তোকে কিডন্যাপ করতে বলেছিলাম ওদের আমি। মেঘের কথা শুনে নিলয় অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, তুই আমায় কিডন্যাপ করিয়েছিস? কিন্তু কেন মেঘ? আরে ভাই আগে এখানে চুপটি করে একটু বসবি তো, তারপর সব বলছি তোকে। মেঘের কথা শুনে ভয় করলেও নিলয় চেয়ারে বসল। নিলয়ের সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে মেঘ বসে ওর লোকদের বলল, এই তোমরা যাও তো আমাদের দুই বন্ধুর জন্যে গরম গরম কফি নিয়ে আসো। কফিটা যেন খুব গরম হয়, আর তাড়াতাড়ি আনবা বুঝলা। মেঘের কথা শুনে ওর লোকেরা কফি আনতে চলে গেল। এদিকে মেঘের এমন আচরণে নিলয় যেমন অবাক হচ্ছে তেমনই পাচ্ছে ভয়। নিলয় মেঘকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুই আমায় কেন কিডন্যাপ করেছিস মেঘ? আমায় বললেই তো আমি চলে আসতাম। আরে দোস্ত তুই এত ঘামছিস কেন আর এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি তো তোর সাথে মজা করে তোকে এখানে নিয়ে এসেছি।
আচ্ছা বাদ দে এসব, এখন বল তোর বিয়ের দাওয়াত দিচ্ছিস কবে? মেঘের কথা শুনে অজানা ভয়ে শুকনো ঢোক গিলল নিলয়। তারপর জোর করে হাসি দেওয়ার চেষ্টা করে বলল, যখন বিয়ে করব তখন তো তোকে জানাবই, আর দাওয়াতও দিব। তাহলে বর্ষার সাথে তোর যখন বিয়ে হচ্ছিল তখন দাওয়াত দিলি না কেন? এমনকি জানালিও না আমায় একবার? মেঘের কথা শুনে নিলয়ের মুখটা এবার ভয়ে চুপ বসে গেল। নিলয় কি বলবে বুঝতে পারছে না। অসম্ভব পরিমাণে ঘামছে নিলয়। তখনই মেঘের লোকেরা কফি নিয়ে এলো মেঘ আর নিলয়ের জন্যে। মেঘ এক মগ কফি নিজে নিয়ে আরেক মগ নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে দোস্ত কফি খা, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোকে কিছু করব না। শুধু কিছু কথা জানতে চাইবো তোর থেকে, আশা করি তুই আমায় সত্যি কথাগুলোই বলবি। কি জানতে চাস তুই মেঘ? কোন সত্যি কথার কথা বলছিস তুই আমায়? নিলয়ের কথা শুনে মেঘ কফিতে চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, 1 বছর আগে কলেজে যে ঝামেলাটা হয়েছিল। বর্ষাকে আমি ধর্ষণ করতে চেয়েছি এটা বলে যে আমায় গণধোলাই খেতে হয়েছিল। সেটা তোর প্ল্যান ছিল তাই না নিলয়? নিলয়কে টানতে টানতে নিয়ে গিয়ে বর্ষার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঘ। বর্ষা বাগানের দোলনাটায় বসেছিল। নিলয়কে এভাবে ফেলে দিতে দেখে বর্ষা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। বর্ষাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেঘ গিয়ে নিলয়কে কলার ধরে টেনে তুলে বলল, এবার বল নিলয়, 1 বছর আগে কি করেছিস তুই আর কেন করেছিস? মেঘের কথা শুনে বর্ষা ভ্রু কুঁচকে মেঘের দিকে একবার আর নিলয়ের দিকে একবার তাকিয়ে আছে। নিলয় আমতা আমতা করে মেঘকে বলল, প্লিজ দোস্ত ছেড়ে দে না আমায়। আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমায় মাফ করে দে। যেতে দে আমায়। বুঝেছি তুই সোজা কথায় মানবি না, তাই তো? দাঁড়া, তোকে কি করে মানাতে হয় আমি দেখাচ্ছি। কথাটা বলেই মেঘ আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর বাগানের পাশে একটা বাঁশের টুকরা দেখতে পেয়ে সেটা গিয়ে নিয়ে এসে বলল, এবার বল নিলয়, তুই এটার বাড়ি খাবি নাকি সত্যিটা বর্ষাকে বলবি? মেঘের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না বর্ষা। তাই বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলেই ফেলল, কি হয়েছে কি মেঘ, তুই এভাবে নিলয় ভাইয়াকে ভয় দেখাচ্ছিস কেন? আর কি সত্যি বলবেন উনি আমায়? বর্ষার কথার উত্তর না দিয়ে মেঘ নিলয়ের বাহুতে একটা বাড়ি মেরে দিল। তারপর বলল, তুই কি সত্যিটা বলবি নিলয়, নাকি আমি তোকে এটা দিয়ে আদর করে সব সত্যিটা বলাবো? মেঘের হাতের বাঁশের টুকরা দেখে আর ওটার বাড়ি খেয়ে ভয় ঢোক গিলে একে একে সব কিছু বলে দিল বর্ষাকে নিলয়। সব কথা শুনে বর্ষা হা হয়ে তাকিয়ে আছে। আর মনে মনে ভাবছে, এই নিলয় নামের আপদটার জন্যে আজকে ওর আর মেঘের মাঝে এত ভুল বোঝাবুঝি। সবকিছুর মূলে তাহলে এই নিলয়। কথাটা ভাবতেই রাগে বর্ষার মুখটা লাল হয়ে গেল। বর্ষার রাগ বুঝতে পেরে মেঘ নিজের হাতে থাকা বাঁশটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে বর্ষা, তোর মনের রাগ মিটা। আমাদের মাঝের সব ঝামেলার জন্যে একমাত্র দায়ী এই নিলয়ের বাচ্চা নিলয়। তুই মার ওকে বর্ষা, মার এটা দিয়ে। মেঘের কথা শুনে শাড়ির আঁচলটা কোমরে বেঁধে মেঘের হাত থেকে বাঁশটা নিয়ে নিলয়কে এলোপাথারি পিটানো শুরু করলো বর্ষা।
আর মেঘ নিলয়ের হাত দুটো ধরে রাখলো যেন নিলয় কিছু করতে না পারে। নিলয়কে পিটাচ্ছে আর বলছে, বর্ষা, হারামি শয়তান রামছাগল বেটা কুমির, তোর জন্যে আজকে আমার এই অবস্থা। শালা তোকে আমি আজকে মেরাই ফেলবো। বেটা হনুমান, আমায় ভালোবাসিস তুই, তাই না? তোর ভালোবাসা আজকে আমি কেলিয়ে বের করব। এসব কথা বকছে আর ইচ্ছা মতো নিলয়কে বাঁশ দিয়ে ধোলাই করছে বর্ষা। এদিকে নিলয় সমানে চিৎকার করে বর্ষাকে থামতে বলছে, মাফ চাইছে। সেদিকে বর্ষার কোনো হেলদোল নেই। বেশ কিছুক্ষণ পেটানোর পর বর্ষা ক্লান্ত হয়ে বাঁশটা ফেলে দোলনায় গিয়ে বসে পড়ল। তারপর বলল, দাঁড়া বেটা হাতির হবু জামাই এনাকন্ডা, একটু জিরিয়ে নেই, তারপর তোরে আবার ধোলাই করব। এদিকে নিলয়ের হাল বেহাল। বেচারা মাটিতে বসে পড়েছে। আর মেঘ পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মেঘের আগে থেকেই ধারণা আছে বর্ষার রাগ সম্পর্কে। কলেজে পড়াকালীন একটা বখাটে ছেলে বর্ষাকে দেখে শীষ বাজিয়ে বাজে কথা বলায় বর্ষা আচ্ছা মতো ধোলাই দিয়েছিল ছেলেটাকে। আর ছেলেটা কিছু বলতে পারেনি, কারণ বর্ষার সাথে মেঘ ছিল। তাই ইচ্ছা করেই নিলয়কে নিজে না মেরে বর্ষার কাছে নিয়ে এসেছে মেঘ। একটু পর মেঘের লোকেরা পুলিশ নিয়ে এলো মেঘের বাসায়। মেঘ নিলয়কে পুলিশের হাতে তুলে দিয়ে কিছু টাকা দিয়ে নিলয়ের কঠোর শাস্তি দেওয়ার কথা বলে দিল। সাথে মানহানি আর ইফটিজিং করার মামলা করল। পুলিশ নিলয়কে নিয়ে চলে গেল। নিলয়কে নিয়ে পুলিশ চলে গেলে মেঘ এসে বর্ষার পাশে দোলনায় বসে বলল, অনেকদিন পর খুব ভালো একটা বিনোদন পেলাম। তোর সেই ডাকিনী রূপটা আবার দেখতে পেলাম। ঈশোস রাগলে তোকে কি দারুণ লাগে রে সরিষা। মেঘের কথা শুনে মেঘের দিকে মুচকি হেসে তাকালো বর্ষা। তারপর দাঁতে দাঁত চেপে বলল, হুমম, আমার ডাকিনী রূপটা সত্যিই অনেক সুন্দর, তাই না রে কুম্ভভূত? কিন্তু বিনোদনটা তো এখনো শেষ হয়নি। তবে এবার হবে। বর্ষার কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে মেঘ বলল, নিলয়কে তো পুলিশ নিয়ে গেল, তাহলে আর বিনোদন কি করে হবে? দাঁড়া দেখাচ্ছি কি করে হবে। কথাটা বলেই সেই বাঁশটা আবার হাতে তুলে নিল বর্ষা। তারপর মেঘের দিকে এগিয়ে এসে মেঘকে মারতে মারতে বলতে লাগলো, বেটা কুম্ভভূত রাক্ষস খক্কস বান্দর হনুমান কুমড়োপ্রাস, তুই ভালো করে খোঁজ না নিয়ে অনেক কষ্ট দিয়েছিস আমায়। আজকে তোকে হারে হারে বোঝাবো সন্দেহ করার মজা কাকে বলে। দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই বেটা ডাইনোসর? কথাগুলো বলছে আর মেঘের পিছু হাঁটতে হাঁটতে মেঘকে মারছে বর্ষা। বর্ষার হাতের মার খেয়ে মেঘ সমানে পিছাচ্ছে আর বলছে, আমার ভুল হয়ে গেছে বর্ষা, প্লিজ এবারের মতো মাফ কর। উফ, আমার লাগছে তো। আউট, ছেড়ে দেনা আমায় প্লিজ বর্ষা, আমি না তোর স্বামী। কথাগুলো বলে পিছাতে পিছাতে সুইমিং পুলের কাছে গিয়ে ধোপাত করে সুইমিং পুলে পা পিছলে পড়ে গেল মেঘ। মেঘকে পানিতে পড়তে দেখে বর্ষা হাসতে হাসতে বলল, বেশ হয়েছে, ভালো হয়েছে, এবার থাক তুই পানিতে। আমি তোকে একটুও উপরে আসতে দিব না। উপরে উঠতে নিলেই এটার মায়ের খাবি। বর্ষার কথা শুনে মেঘ একবার পানিতে ডুবছে তো একবার উঠছে। এমন করছে আর বলছে, বর্ষা আমায় বাঁচা, আমি সাঁতার জানি না, আমি ডুবে যাচ্ছি, আমায় বাঁচা বর্ষা। মেঘের এমন অবস্থা দেখে বর্ষার হাত থেকে বাঁশের টুকরাটা পড়ে গেল। বর্ষা এতক্ষণ রেগে থাকলেও এখন সব রাগ চলে গিয়ে ভয়ে বাসা বাঁধল বর্ষার মনে।
মেঘকে ডুবে যেতে দেখে বর্ষা কিছু না ভেবেই সুইমিং পুলে ঝাঁপ দিল। কিন্তু সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার পর মেঘকে কি বাঁচাবে, উল্টো বর্ষায় ডুবে যেতে লাগলো। কারণ বর্ষা সাঁতার জানে না। বর্ষাকে ডুবে যেতে দেখে মেঘ দ্রুত সাঁতার কেটে বর্ষাকে পারে তুলে কোলে করে উপরে উঠিয়ে আনল। ততক্ষণে বর্ষা বেশ কয়েক ঢোক পানি খেয়েছে। তবে বর্ষার এখনো সেন্স আছে। সুইমিং পুল থেকে উপরে উঠেই মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, তোর কিছু হয়নি তো বর্ষা? তুই ঠিক আছিস তো? তুই কেন লাফ দিতে গেলি যখন সাঁতার জানিস না এটা জেনেও? কি দরকার ছিল তোর জলে লাফ দেওয়ার? কথাগুলো বলতে মেঘের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বর্ষা কাঁচতে কাঁচতে উঠে বসে মেঘের দিকে তাকিয়ে বলল, তুই ডুবে যাচ্ছিলি তাই তো আমি ঝাঁপ দিলাম। কিন্তু তুই আমায় মিথ্যে বললি কেন যে তুই সাঁতার জানিস না? আমি তো তোর মায়ের হাত থেকে বাঁচার জন্যে মজা করে বলেছি। আমি কি জানতাম আমার মজা করাটাকে তুই সিরিয়াসলি নিয়ে লাফ দিবি? তুই কি সারা জীবন মাথা মোটাই থেকে যাবি বর্ষা? তোর কি একবারও মনে হলো না যে আমি সাঁতার না জানলে কি আমার বাড়িতে সুইমিং পুল থাকতো? মেঘের কথা শুনে মাথা নিচু করে বর্ষা বলল, আমি তখন এতটা ভাবিনি। আমার শুধু মনে হয়েছে তুই ডুবে যাচ্ছিস, তোকে বাঁচাতে হবে আমার, সেটা যে কোনো কিছুর মূল্যেই। তখন আমি ভুলে গেছিলাম আমি সাঁতার জানি না। বর্ষার কথা শুনে মেঘ বর্ষার কাছে বসে নরম সুরে বলল, আমার কিছু হলে তোর কি বর্ষা? আমি না তোকে সন্দেহ করে কত কষ্ট দিয়েছি, কত বাজে কথা বলেছি, তবু আমায় ডুবে যেতে দেখে তুই কেন আমায় বাঁচাতে গেলি নিজের জীবনের কথা না ভেবে? আমি মরলে তোর তাতে কি? মেঘের কথা শুনে বর্ষা কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের দিকে তাকিয়ে আবার গুটিসুটি মেরে বসে গেল বর্ষা। কারণ বর্ষার গায়ের হলুদ রঙের শাড়িটা পানিতে ভিজে একদম লেপ্টে গেছে বর্ষার শরীরের সাথে। বর্ষার ব্যাপারটা বুঝতে পেরে বর্ষাকে কোলে তুলে নিল মেঘ। তারপর ওকে কোলে নিয়ে সোজা চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে ওয়াশরুমের সামনে বর্ষাকে নামিয়ে দিল মেঘ। তারপর অন্য দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টে নে, নইলে অসুস্থ হয়ে পড়বি। আমি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বিকেলে একা একা ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। আজ অনেক দিন পর নিজেকে কেমন মুক্ত পাখির মতো মনে হচ্ছে বর্ষার। মনের মাঝে অজানা একটা ভালো লাগা কাজ করছে বর্ষার। খুব সুন্দর বাতাস বইছে চারিদিকে। বাতাসে বর্ষার খোলা চুলগুলো উড়ছে, সাথে উড়ছে বর্ষার ওড়নার আঁচলটাও। আনমনে নীল আকাশের দিকে তাকিয়ে আছে বর্ষা। তখনই বর্ষার পাশে এসে দাঁড়ালো মেঘ। মেঘের দৃষ্টিও আকাশের দিকে। বেশ কিছুক্ষণ সবকিছু নীরবতায় ভরা রইল। হঠাৎ নীরবতা ভেঙে মেঘ আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? শেষবারের মতো আর একটি বার কি আমায় ক্ষমা করে আপন করে নেওয়া যায় না বল?
আমি যে আর পারছি না তোর থেকে দূরে থাকতে। তোকে যতটা কষ্ট দিয়েছি তার চাইতে অনেক বেশি অনুতপ্ত হয়েছি আমি। প্লিজ বর্ষা, আর একটিবার ক্ষমা করে দে না আমায়। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যেতে নিল বর্ষা। তখনই খপ করে বর্ষার হাতটা ধরে ফেলল মেঘ। তারপর বর্ষার সামনে হাঁটু গেড়ে বসে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে বর্ষার হাতের মধ্যে একটা ধারালো ছুরি দিয়ে বলতে লাগলো, তুই যদি আমায় এখনো ক্ষমা না করিস তাহলে এই ছুরিটা দিয়ে আমায় এখানেই শেষ করে দিয়ে যা বর্ষা। আমি আর পারছি না এভাবে বেঁচে থাকতে। সব সময় নিজের ভুলের কারণে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি আমি। এভাবে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়ার চাইতে একেবারে তুই মেরে ফেল আমায়। আর না হলে আমায় ক্ষমা করে আপন করে নে বর্ষা। তবুও প্লিজ তুই এভাবে আমার থেকে আর দূরে সরে থাকিস না। মেঘের কথা শুনে আগে বর্ষার চোখ মুখ লালবর্ণ ধারণ করল। বর্ষা হাতের ছুরিটাকে শক্ত করে ধরে উপরের দিকে তুলে ধরল। তারপর মেঘের কথা শুনে আগে বর্ষার চোখ মুখ লালবর্ণ ধারণ করল। বর্ষা হাতের ছুরিটাকে শক্ত করে ধরে উপরের দিকে তুলে ধরল, তারপর দূরে ছুঁড়ে ফেলে দিল। ছুরিটা ফেলে দিয়ে মেঘের সামনে মেঘের মতো করে হাঁটু গেড়ে বসল বর্ষা। তারপর বলল, ক্ষমা করতে পারি, আমার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ করলে তবেই তোকে আমি ক্ষমা করব। বল মেঘ, তুই রাজি তো? বর্ষার কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলল মেঘ, আমি রাজি বর্ষা, আমি তোর সব শর্তে রাজি আছি। তবুও তুই আমায় ক্ষমা করে দে প্লিজ। আরে আরে, আগে শুনবি তো আমার শর্তগুলো কি কি। আমার প্রথম শর্ত হলো, আজকে তোকে প্রমিজ করতে হবে আর কোনো দিন কখনো সঠিকটা না জেনে আমি বা অন্য কাউকে সন্দেহ করে কষ্ট দিবি না। আমার দ্বিতীয় শর্ত, আমাকে সাঁতার শেখাতে হবে। আমি সাঁতার জানি না তাই। আমার তৃতীয় শর্ত, প্রতিদিন বিকেলে ছাদে আমার সাথে বসে আমায় নিজে হাতে কফি করে খাওয়াতে হবে, সাথে গিটার বাজিয়ে গান শোনাতে হবে। আর সেই গানটা শুধুই আমার জন্যে গাইতে হবে। আমার চতুর্থ শর্ত হলো, তুই আর আমি এখন যেমন আলাদা রুমে থাকি সব সময় এমনই থাকব। তুই আমার কাছে আসতে পারবি না। বল রাজি? বর্ষার মুখে দুষ্টুমির হাসি। মেঘ বেচারা মনে হচ্ছে এখন কান্না করে দিবে, মুখটা এমন বানিয়ে আছে। বর্ষার শর্তগুলো শুনে উঠে দাঁড়ালো মেঘ। মেঘের সাথে বর্ষাও উঠে দাঁড়ালো। মেঘ মুখটাকে ইনোসেন্ট বানিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু আমি চতুর্থ শর্তটা মানতে পারবো না। আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। প্রতিটা রাত তোকে বুকে জড়িয়ে স্বপ্নের ভেলায় ভাসতে চাই। আমার ছোট সোনাটার সাথে কথা বলতে চাই। প্লিজ বর্ষা, এই শর্তটা বাদ দে। আমি আর তোকে ছাড়া আলাদা থাকতে পারবো না। মেঘের কথা শুনে বর্ষা ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখা যাবে, এখন যা আমার জন্যে এক মগ কফি বানিয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, কফিটা যদি খেতে পচা হয় না তাহলে কিন্তু সব মাফ করা বাতিল করে দিব। বর্ষার কথা শুনে মেঘ অসহায় মুখ করে বলল, কিন্তু আমি তো কফি বানাতে পারি না রে সরিষা। তুই আমায় আজকে বানিয়ে শিখিয়ে দে, কাল থেকে না হয় আমিই বানাবো। না না না, সেটা তো হবে না। ওকে ঠিক আছে, তাহলে তুই হার মেনে নে, আমি বরং তোকে আর ক্ষমা করব না। এই না না, প্লিজ এমন বলিস না।
আচ্ছা আমি যাচ্ছি, কফি যে করেই হোক বানিয়ে আনছি মহারানীর জন্যে। কিন্তু আমারও একটা শর্ত আছে। তুই এখন আমার রুমে গিয়ে আলমারিতে দেখবি একটা প্যাকেট রাখা আছে। প্যাকেটে যা আছে সেটা সুন্দর করে পরে হালকা সাজগোজ করে ছাদে আসবি। ততক্ষণে আমি কফি বানিয়ে নিব। কফি বানাতে 5 মিনিট সময় লাগে। এই এতটুকু সময়ে আমি কি করে সাজব? তোকে কে বলল 5 মিনিটে সাজতেন? তোর যত টাইম লাগে নে। তবুও আমি তোকে আমার অপসরীর রূপে দেখতে চাই। এখন কথা না বলে যা তো। কথাটা বলেই বর্ষাকে নিয়ে নিচে নেমে এলো মেঘ। বর্ষা মেঘের রুমে গিয়ে আলমারি খুলে প্যাকেটটা বের করে ওটা খুলে দেখল। প্যাকেটটাতে অনেক সুন্দর একটা কালো রঙের জর্জেট শাড়ি, সাথে ম্যাচিং করা সব জুয়েলারি। জিনিসগুলো দেখে মুখে হাসি ফুটে উঠল বর্ষার। বর্ষা আর দেরি না করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে শাড়িটা পরে নিল বর্ষা। সাথে কালো রঙের কাচের চুড়ি, গলায় কালো ডায়মন্ড কাট পাথরের নেকলেস, কানে বড় বড় দুটো ম্যাচিং ঝুমকা, চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া, মুখে হালকা মেকআপ। সম্পূর্ণ রেডি হতে হতে রাত 9টা বেজে গেল ঘড়িতে। বর্ষা আয়নায় নিজেকে দেখে নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মেঘের সামনে কি করে যাবে ভাবতেই যেন আরো বেশি লজ্জা লাগছে বর্ষার। তখনই ড্রেসিং টেবিলের ওপর থাকা মেঘের ফোনটাতে টুং করে একটা শব্দ হলো। শব্দটা পেতেই বর্ষা ফোনটা হাতে নিয়ে দেখল মেঘ অন্য ফোন থেকে মেসেজ করেছে। মেসেজে লেখা, আর কত ওয়েট করাবে সরিষা পেতনি, এবার তো ছাদে আসো, আমি তো ওয়েট করতে করতে বুড়ো হয়ে গেলাম। তোমার কুম্ভভূত। মেসেজটা পড়ে হাসল বর্ষা। তারপর ফোনটা রেখে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে উঠেই চমকে গেল বর্ষা, কারণ এতটুকু সময়ের মাঝেই ছাদটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে মেঘ। বর্ষা যেখান দিয়ে হেঁটে যাবে সেই জায়গায় গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে রাখা। বর্ষা মুচকি হেসে সামনে এগিয়ে গিয়ে দেখল মেঘ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। বর্ষার উপস্থিতি টের পেতেই মেঘ বর্ষার দিকে ঘুরে তাকালো। বর্ষাকে দেখেই যেন থমকে গেলে মেঘ। এই কালো শাড়িতে আর হালকা সাজি যেন মেঘকে পাগল করার জন্যে যথেষ্ট। মেঘ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে, আর বর্ষা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। আর চোখ বারবার মেঘকে দেখছে, কেননা মেঘকেও অসম্ভব সুন্দর লাগছে। মেঘ কালো রঙের পাঞ্জাবি পরেছে, সাথে জিন্স প্যান্ট, হাতে দামি ঘড়ি, চোখ দুটো তৃষ্ণায় ভরা। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেঘ বর্ষার লজ্জামাখা মুখ দেখে কয়েক পা পিছিয়ে গিয়ে গিটার হাতে নিল। তারপর বর্ষার দিকে তাকিয়ে গান ধরল। যদিও গানটা কালেক্ট করা, যদিও পুরোটা নাই এখানে, বাট ভাল লাগছে কথাগুলো। চোখে হাসির সাথে মুখে দেতো হাসি। গান গাওয়া শেষ করে বর্ষার সামনে এসে বর্ষার হাত ধরে কাছে টেনে নিল মেঘ। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবে শাস্তি দেওয়ার চাইতে আমায় খুন করলেই ভালো করতিস জান। এখন তো মনে হচ্ছে তোর থেকে দূরে থাকার শর্ত পূরণ করতে গিয়ে আমি এমনিতেই হার্ট ফেল হয়ে মরে যাব। এই শর্তটা কি না মানলেই নয়। মেঘের কথা শুনে লজ্জা মাখা হাসি দিল বর্ষা। তারপর বলল, আমার কফি কোথায় মিস্টার কুম্ভভূত? আপনি কিন্তু এখন পর্যন্ত আমার একটা শর্তও মানেননি।
বর্ষার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বর্ষাকে ছেড়ে মেঘ বলল, যথা আজ্ঞা মেরি শাহজাদি, আপনি এখানে বসুন, আমি আপনার কফি সাথে ডিনারেরও আয়োজন করেছি। মেঘের কথা শুনে বর্ষা ছাদের মাঝখানে অনেক সুন্দর করে সাজানো টেবিল চেয়ার দেখতে পেল। পুরো টেবিলের ওপর ফুলের পাপড়ি বিছানো। বর্ষা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। বর্ষার সামনাসামনি মেঘ বসে দুজন মিলে নানা রকম গল্প করতে করতে ডিনার শেষ করল। তারপর দুজন রাত প্রায় 2টা পর্যন্ত ছাদে চাঁদের আলোতে গল্প করে কাটিয়ে দিল। আজ যেন ওদের মাঝে নেই কোনো রাগ, নেই কোনো ভুল বোঝাবুঝি, শুধু ভালোবাসাটাই কাজ করছে আজ। দুজন পবিত্র ভালোবাসার মানুষের আজ যেন এক হওয়ার দিন। বর্ষা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, আজকের চাঁদটা কত সুন্দর, তাই না মেঘ? বর্ষার কথার উত্তরে মেঘ এসে বর্ষাকে পিছন থেকে জড়িয়ে ধরে বর্ষার চুলে মুখ গুজে বলল, আমার এই চাঁদের চাইতে সুন্দর নয় আকাশের ওই চাঁদ। মেঘের ছোঁয়ায় কেঁপে উঠল বর্ষা। মেঘ বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে নিল। তারপর বর্ষার গালে চুমো একে দিয়ে বলল, ঘুম পায়নি আজ আমার এই চাঁদটার, চল আমি তোকে আজ ঘুম পাড়িয়ে দিব আমার সব ভালোবাসা দিয়ে। বর্ষা কিছু না বলে মেঘের বুকে মুখ লুকালো। মেঘ বর্ষাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। সকালে মেঘের আগে ঘুম ভাঙল বর্ষার। বর্ষা চোখ মেলে তাকিয়ে দেখল ও মেঘের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মেঘের ঘুমন্ত মুখটা কি মায়াবী লাগছে দেখতে। বর্ষার কি হলো? বর্ষা টুক করে একটা চুমো একে দিল মেঘের গালে। মেঘ হালকা নড়ে উঠতেই বর্ষা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 7 দিন পর আজকে বর্ষার শ্বশুর মশাই দেশে ফিরবেন। সকাল থেকেই বর্ষা কাজে লেগে পড়েছে শ্বশুরকে আপ্যায়নের জন্যে। কিন্তু বর্ষা ঠিক মতো কাজই করতে পারছে না, কারণ মেঘ ওকে বিরক্ত করে করে জ্বালিয়ে মারছে। যদি দেখো ভালোবাসার মানুষটিকে তুমি কিছুতেই ক্ষমা করতে পারছো না, তাহলে ভেবে নিও তোমার মধ্যে কখনো তার জন্যে ভালোবাসা ছিলই না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার ওপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। আজকে বর্ষার শ্বশুর মশাই দেশে ফিরবেন। সকাল থেকেই বর্ষা কাজে লেগে পড়েছে শ্বশুরকে আপ্যায়নের জন্যে। কিন্তু বর্ষা ঠিক মতো কাজই করতে পারছে না, কারণ মেঘ ওকে বিরক্ত করে করে জ্বালিয়ে মারছে। বর্ষা ওর শ্বশুর মশাইয়ের জন্য নিজে হাতে সব রান্না করছে। বর্ষা এখন প্রায় সব রান্না রপ্ত করে ফেলেছে। তাই শ্বশুরকে খাওয়াবে বলে নিজে হাতে রান্না করছে সে। আর এদিকে মেঘ এসে বর্ষাকে বিরক্ত করেই চলেছে। একবার বর্ষার পেটে সুরসুরি দিচ্ছে তো একবার কানে সুরসুরি দিচ্ছে। আবার পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষছে। বর্ষার প্রচুর অস্বস্তি হচ্ছে কাজ করতে। বর্ষা বারবার মেঘকে মানা করার পরেও যখন মেঘ শুনছে না, তখন বর্ষা ময়দা রাখার কন্টেইনার নিয়ে সুযোগ বুঝে মেঘের মাথার ওপর ঢেলে দিল। মাথায় ময়দা পড়ার কারণে মেঘের সারা শরীর ময়দা দিয়ে একাকার অবস্থা। মেঘকে দেখতে এখন পুরো একটা জোকার লাগছে, যাকে বলে একদম সাদা জোকার। মেঘের দিকে তাকিয়ে বর্ষা হাসতে হাসতে শেষ। আর মেঘ বেচারা হা করে তাকিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বর্ষার হাসি দেখছে। বেশ কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বর্ষা বলল, এবার কেমন লাগলো রে কুম্ভভূত? তোকে এখন সত্যিই একটা ভূতের মতোই লাগছে, যাকে বলে ময়দা মাখা ভূত।
আমার কথা না শুনলে এমনই হবে। কথাটা বলেই আবারও হা হা করে হাসতে লাগলো বর্ষা। বর্ষাকে হাসতে দেখে মেঘ রাগ করে কিছু বলবে, তখনই ডোরবেল বেজে উঠল। বর্ষা মেঘের দিকে তাকিয়ে বলল, একটু দরজাটা খুলে দিয়ে আয় না মেঘ প্লিজ। আমি গেলে চাঁদচুর জন্যে রান্নাটা পুড়ে যাবে। আমি এই অবস্থায় যাব দরজা খুলতে? কে না কে এসেছে, আমায় দেখলে কি ভাববে? ভাববে তুই পানি না পেয়ে ময়দা দিয়ে গোসল করেছিস। হি হি হি। এবার যা তো। কথাটা বলেই মেঘকে জোর করে ঠেলতে ঠেলতে পাঠিয়ে দিল বর্ষা। মেঘ মুখটাকে বাংলার 5 বানিয়ে গিয়ে দরজা খুলতেই দরজার ওই পাশে মেঘের বাবা আহসান চৌধুরী মেঘকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে দিয়ে বলল, হোয়াট এ প্রেজেন্স সারপ্রাইজ মেঘ, তোমায় কি দারুণ দেখতে লাগছে। নিশ্চয়ই এটা বর্ষা মামনির কাজ, তাই না? হা হা হা। আহসান চৌধুরীর কথা শুনে মেঘ ঠোঁট উল্টে অসহায় গলায় বলল, আব্বু তুমিও আমায় নিয়ে মজা করছো? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আর তোমার না বিকেলে আসার কথা? আমি তো তোমায় এয়ারপোর্টে রিসিভ করতে যেতাম। তাহলে এখন যে? মেঘের কথার উত্তরে আহসান চৌধুরী কিছু বলবে তার আগেই বর্ষা এসে বলে উঠল, আরে চাচ্চু তুমি এসে গেছো। আসো আসো ভিতরে আসো। এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন তুমি? বর্ষা মা কেমন আছিস তুই, আর এত তাড়াহুড়া করে হাঁটা চলা করছিস কেন হুমম? কথাটা বলতে বলতে বাসার ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসল মেঘের বাবা। আর মেঘ ওপরে চলে গেল ফ্রেশ হয়ে আসতে। মেঘের বাবা আহসান চৌধুরী বর্ষাকে পাশে বসিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, মামনি তুই ভালো আছিস তো? মেঘ তোর সাথে খারাপ ব্যবহার করে না তো? আমাকে সত্যি করে বল মা। মেঘের বাবার কথা শুনে বর্ষা মুচকি হেসে বলল, না চাচ্চু, মেঘ আমায় অনেক ভালোবাসে, একটুও কষ্ট দেয় না, আমার অনেক যত্ন করেও। তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো? কারণ আমি জানি রে মা, তোর বিয়ের দিন তোকে আর কেউ নয়, মেঘ কিডন্যাপ করেছিল। আর মেঘই সেদিন তোকে আড়াল থেকে বিয়ে করেছিল। বিদেশ যাওয়ার আগে আমার ভয় ছিল তোকে নিয়ে যে মেঘ যদি তোকে কষ্ট দেয়। তাই প্রতিদিন মেঘকে কল দিতাম আমি তোর খবর নিতে। কিন্তু সব সময় মেঘ বলতো ও তোর পাশে নেই বা তুই ঘুমোচ্ছিস, তাই আর কথা বলা হতো না। তুমি একদম চিন্তা করো না চাচ্চু, মেঘ আমায় একটুও কষ্ট দেয়নি, বরং সব সময় আমার খেয়াল রেখেছে। ও শুধু আমার স্বামী নয়, ও আমার বন্ধু। এমন ভাগ্য কয়জনের হয় বলো চাচ্চু, যে স্বামী নিজের বন্ধুর মতো হয়? বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখেনিস মা, তুই অনেক সুখী হবি। আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে। তবে আমি কিন্তু তোর ওপর একটু রেগে আছি হুমম। অভিম্নি ভাব করে, এমা তুমি আবার রেগে আছো কেন চাচ্চু? আমি আবার কি করলাম? আমার অপরাধ কি? এই যে তুই আমায় এখনো চাচ্চু বলে ডাকিস। আরে আমি চাচ্চুর পর এখন তোর শ্বশুর মশাই, তাই আমায় তুই আব্বু বলে ডাকবি, বুঝলি মামনি? আহসান চৌধুরীর কথা শুনে মুচকি হাসল বর্ষা। তারপর বলল, ওকে আমার আব্বুজান তাই হবে। তারপর দুজনেই হেসে দিল। বিদেশ থেকে আসার সময় আহসান চৌধুরী অনেকগুলো খেলনা আর ছোট ছোট জামা কাপড় নিয়ে এসেছেন তার হবু নাতি বা নাতনির জন্যে। আহসান চৌধুরীকে দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা। বর্ষা একটা কলাপাতা রঙের শাড়ি পরেছে, সাথে হাতে ম্যাচিং চুড়ি, কানে ছোট ছোট দুটো ঝুমকা, আর গলায় সোনার লকেটওয়ালা চিকন চেইন, চোখে গাঢ় কাজল।
ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আর শাড়ির আঁচালটা বাতাসে উড়ছে আপন মনে। সেদিকে বর্ষার কোনো নজর নেই, বর্ষা আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ মেঘের ছোঁয়ায় ধ্যান ভাঙল বর্ষার। মেঘ পিছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার চুলের মাঝে মুখ গুজে বলল, সরি জান। মেঘের কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে ফিরে তাকালো বর্ষা। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, সরি কেন বলছিস মেঘ? আব্বুর সাথে যে তুই কথাগুলো বলছিলি আমি আড়াল থেকে সব শুনেছি বর্ষা। আমি তোকে এতটা কষ্ট দেওয়ার পরেও তুই আমার বিষয়ে আব্বুকে কিছুই বলিসনি, বরং সব সময় আমার সম্পর্কে ভালো বলে গেলি। সত্যিই আমি অনেক বেশি অনুতপ্ত নিজের ভুলের জন্যে। নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে আজ। মেঘের কথা শুনে মুচকি হেসে মেঘের গলা জড়িয়ে ধরল বর্ষা। তারপর মেঘের নাকের সাথে নাক ঘষে মেঘের গালে ছোট্ট করে একটা চুমু একে দিয়ে বলল, তুই আমার স্বামী মেঘ। তোকে অন্যের সামনে ছোট করা মানে নিজেকে ছোট করা। তোকে কারো সামনে খারাপ প্রমাণ করা মানে নিজের সম্মান নষ্ট করা। আর তাছাড়া তুই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিস। আমার আর তোর ওপর কোনো রাগ নেই, কোনো অভিযোগও নেই। আমি শুধু তোর এই জীবনের সাথী নই, আমি তোর অর্ধাঙ্গিনী, তোর স্ত্রী। মৃত্যুর পরেও আমি তোকে চাই, ভালোবাসি তোকে আমি, অনেক বেশি ভালোবাসি। তুই আমার ছোট সোনামণির বাবা। তোকে অন্যের সামনে নিচু করলে যে আমার সন্তানের সামনে আমি দাঁড়াতে পারবো না। আমাদের একটা অনেক সুখী পরিবার হবে দেখে নিস মেঘ। তাই অতীতের কথা ভেবে আর কষ্ট না পেয়ে বর্তমানকে নিয়ে ভাব। বর্ষার কথা শুনে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল মেঘ। তারপর বর্ষার কোমর জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল ফেলে বলল, আমি সত্যিই অনেক ভাগ্যবান রে বর্ষা, তাই তোর মতো একজন জীবন সাথী পেয়েছি। আমি তোকে আর কোনো দিন কষ্ট পেতে দিব না। সারা জীবন আমার বুকের সব ভালোবাসা দিয়ে আমি আগলে রাখবো তোকে। আমার ভালোবাসায় রাঙিয়ে দিব আমি তোর জীবন। কষ্টের ছায়াও কখনো আমি পড়তে দিব না তোর জীবনে। সব চাইতে সেরা স্বামী হয়ে আমি দেখিয়ে দিব তোকে। এটা আমার প্রমিজ বর্ষা, আমার প্রমিজ এটা। মেঘের কথা শুনে বর্ষা হেসে দিয়ে মেঘকে দাঁড়াতে বলে বলল, ছি 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 মেঘ, তুই তো দেখছি আমার আর আমার ছেলের মাথা একদম নিচু করে দিলি। এত বড় একটা ঢিঙ্গি ছেলে হয়ে এমন ছাগলের মতো ভ্যা ভ্যা করে কাঁদছিস। আমার ছেলে তো পেটের ভিতর থেকে বলছে ওর বাবা একটা ছাগল, তাই ছাগলের মতো কাঁদছে। বর্ষার কথা শুনে মুচকি হেসে বর্ষাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল মেঘ। তারপর বলল, আই লাভ ইউ জান। অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে মেঘ, আহসান চৌধুরী আর বর্ষার বাবা মা। সবার চোখে পানি। সবাই আল্লাহর কাছে দোয়া করে চলেছে বর্ষা আর ওর বাচ্চার সুস্থতার জন্যে। কারণ একটু আগে বর্ষাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষার বেবি হওয়ার পেইন হয়নি, কিন্তু হঠাৎ করেই খিঁচুনি উঠেছিল বর্ষার। ডাক্তার জানিয়েছেন বর্ষার অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ প্রায় পাগল হয়ে গেছে বর্ষার জন্যে। পাগলের মতো বসে বসে কান্না করছে ও, আর দেওয়ালে বারবার হাত দিয়ে আঘাত করছে। হাতের বেশ কিছু জায়গায় ছিলে গেছে মেঘের। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর বাচ্চার কান্না ভেসে এলো অপারেশন থিয়েটার থেকে। সকলের মুখে হাসি ফুটে উঠলেও মেঘ এখনো শান্ত হতে পারেনি। মেঘের চিন্তা বর্ষা ঠিক আছে কিনা। একটু পর কাপড় দিয়ে মোড়ানো ছোট্ট রাজকন্যাকে কোলে নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো একজন নার্স। তারপর বলল, বর্ষা চৌধুরীর স্বামীকে এখানে। সবাই মেঘকে দেখিয়ে দিল।
নার্সটা বাচ্চাটাকে নিয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার এই নিন আপনার মেয়ে, দেখুন কি মিষ্টি দেখতে হয়েছে ওকে। নার্সের কথায় গুরুত্ব না দিয়ে বাচ্চাকে কোলে না নিয়ে মেঘ উত্তেজিত হয়ে বলে উঠল, বর্ষা কেমন আছে সিস্টার? আমার ওয়াইফ, আমার স্ত্রী বর্ষা, ও সুস্থ আছে তো? মেঘের কথা শুনে অবাক হয়ে গেল নার্স। কেননা মেঘ এখনো একবারের জন্যেও নিজের মেয়ের দিকে তাকায়নি, বরং ওর নজর এখনো অপারেশন থিয়েটারের দিকে। আরও মেয়ের বদলে স্ত্রীকে নিয়ে ভাবছে। নার্সটা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, স্যার আপনার ওয়াইফও একদম সুস্থ আছেন, ওনাকে একটু পরেই বেডে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। এবার তো অন্তত নিজের রাজকন্যার কথা ভাবুন। দেখুন আপনার মেয়ে কি মিষ্টি দেখতে হয়েছে। নার্সের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল মেঘ। নার্সের কোল থেকে মেয়েকে কোলে নিয়ে মন ভরে দেখে কপালে চুমু একে দিল। সবাই মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পর বর্ষাকে বেডে দেওয়া হলে মেঘ মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে বর্ষার কাছে চলে গেল। বর্ষা চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। মেঘ গিয়ে বর্ষার কপালে চুমো দিয়ে বর্ষার হাত নিজের দুই হাতে মুষ্টিবদ্ধ করে ধরে হাতে চুমো দিয়ে বলল, কতটা ভয় পেয়েছিলাম জানিস তুই বর্ষা? কেন এমন করিস হুমম? কেন বুঝিস না তোর কিছু হলে আমার নিঃশ্বাস থেমে যাবে, শেষ হয়ে যাব আমি। তোকে ছাড়া নিজেকে চিন্তা করতেও কষ্ট হয় আমার। মেঘের কথা শুনে বর্ষা চোখ খুলে মুচকি হেসে জোর করে বলল, আরে পাগল, আমার কিছু হয়নি তো, এই দেখ আমি একদম সুস্থ। আমার মেয়ে কোথায়? ওকে নিয়ে আয়, ওকে কোলে নিব আমি। তারপর বর্ষার মা বর্ষার মেয়েকে কোলে নিয়ে কেবিনে ঢুকল। বর্ষা মেয়েকে দেখে মন ভরালো। এ যেন এক দারুণ অনুভূতি, প্রথমবার মা হওয়ার অনুভূতি, যে অনুভূতিটা শুধু একজন মাই বুঝতে পারে। 3 বছর পর। বৃষ্টি, মামনি খাবারটা খেয়ে নে মা প্লিজ। মামনিকে এত জ্বালাতন করতে হয় না। না না না, আমি খাবো না, তুমি পতা মামুনি আমায় তুদু বকো কেন? আমি কি তু খাবো না? আমি কি তোকে এমনি এমনি বকি নাকি? দাদুনকে ঘোড়া বানিয়ে পিঠে বসে থাকার জন্যেই তো বকেছি। খাবারটা খেয়ে নে না মা প্লিজ, আমার কত কাজ পড়ে আছে। কি হয়েছে কি আমার বৃষ্টি মামনির? তুই ওকে বকছিস কেন বর্ষা হুমুম? বাবাই বাবাই দেখো মামুনি তুদু আমায় বকে, এত্তুও বালো বাতে না। মেঘ আর বর্ষার একমাত্র রাজকন্যা বৃষ্টিমণি, সকলের চোখের মণি সে। যেমন মিষ্টি দেখতে তেমনি দুষ্ট আর জেদি, তবে খুব বেশি আদুরে মেয়ে বৃষ্টি। বর্ষার পরিবারটা আজ সুখে পরিপূর্ণ। মেঘের বাবা আহসান চৌধুরী নিজের বিজনেস থেকে অবসর নিয়েছেন, আর বিজনেসের সকল দায়িত্ব এখন মেঘের ঘাড়ে। মেঘ খুব দায়িত্ব ও নিষ্ঠার সাথে বিজনেস সামাল দিচ্ছে। ওদের জীবনটা আজ ভালোবাসা আর সুখে পরিপূর্ণতা পেয়েছে। এভাবেই ভালো থাক সকল পবিত্র ভালোবাসার মানুষের জীবন। সন্দেহ নয়, বিশ্বাসে ভরে থাক চারিদিক। রাগ বা অভিমান দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুক সবাই ভালোবাসার মানুষের ভালোবাসা। শ্রোতা বন্ধুরা, জানি না গল্পটি কেমন হয়েছে। সবাই অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।